এডুকেশন সিস্টেম এখনো খুব সেই পুরনো মানে যে সময়ের সঙ্গে সঙ্গে যেন বদলাচ্ছে না, সাবজেক্টগুলো বদলাচ্ছে না, বইয়ের কন্টেন্ট হয়তো বদলাচ্ছে না, যার ফলে দেখা যায় স্টুডেন্টরা যখন পাস করছেন, ওরা যখন ইন্ডাস্ট্রিতে আসছেন, মানে স্টুডেন্টের যা ইচ্ছে সে যা চায় আর ইন্ডাস্ট্রি যা চায় তার মধ্যে প্রচুর ফারাক। প্রশ্নটা আছে এআই ক্লাসরুম, মানে ভবিষ্যতে কি ফিউচার ক্লাসরুম এরকম দেখতে পাচ্ছি? আমরা এখন এআই এর কথা বলছি, সঙ্গে আপনি ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটিও শুনেছেন। মানে সেই জায়গা থেকে কি হয়, মানে আমি এই ঘরে বসে আছি, আমি ধরুন এখন একটা শপিং মলে গিয়ে একটা মেটেরিয়াল কিনতাম, যেটা আমরা এখন কুইক কমার্সের মাধ্যমে অর্ডার করি। তো এআর ভিআর যখন ইন্টিগ্রেটেড হবে, সঙ্গে এআই চলে আসবে, আমার ইউজার এক্সপিরিয়েন্স পাল্টে যাবে। আমার কাছে অপশন নেই। আপনি অলরেডি দেখে থাকবেন, খবর বেরিয়েছে ওরাকেলে লোক ছাঁটাই হলো, মেটাতে লোক ছাঁটাই হলো। তাহলে আমি আজকের দিনে আমরা মনে করছি অনেক ক্ষেত্রেই যে এআই আমাদের জব কেড়ে নেবে, সেটা কিন্তু নয়। এআই এসেছে এখানে হিউম্যান ইন্টেলিজেন্সকে হেল্প করার জন্য। প্লট ডিজাইনের থ্রু দিয়ে যেভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, গামা প্রেজেন্টেশন এআই দিয়ে যেভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, আজকের দিনে স্ট্যান্ডার্ড পিপিটি বেস প্রেজেন্টেশন অবসোলেট হয়ে যাবে। আমরা এআই এর কথা বলছি, ঠিক আজ থেকে 18 মাস পরে আমরা এজিআই এর কথা বলবো, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। সেটা কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্সের কাছাকাছি চলে আসবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি একটা হচ্ছে আমি নিজে থেকে করি, আর যদি নিজে থেকে না করি, অটোমেটিক 18 মাস পরে আমার সিস্টেমটি এমনভাবে টেকনোলজিতে ইভলভ করে যাবে, আমি বাধ্য হয়ে করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কলকাতার বুকে যতগুলো কোম্পানি আছে সাইবার সিকিউরিটি এআই নিয়ে কাজ করে, তারা প্রত্যেক দিন রাশি রাশি লোক খুঁজছেন, আমরাও খুঁজছি। লোক পাওয়া যায় না যথেষ্ট। মানে লোক পাওয়া যায় কি, যে লোকটাকে দিয়ে মিনিংফুলি কাজ করানো যাবে সেরকম পাওয়া যায় না। তো আজকের দিনে অসুবিধাটা যেটা প্রথমে আমরা শুরুতে বলেছিলাম, যে আমরা সঠিক কোশ্চেন করতে পারছি না। কতটা এআই বেসড এডুকেশন সিস্টেমের জন্য ইন্ডিয়া তৈরি বলে আপনি মনে করেন? তার মানে এই এআই অ্যাডপশন যদি ঠিক করে তৈরি হয় এবং এজেন্টিক এআই এর ফ্রেমওয়ার্কটা আমি ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু আমি নিজেই এমন কিছু কাজ করতে পারবো, এন্টারপ্রেনারশিপ আমাদের মধ্যে গড়ে উঠতে। তার মানে আমাদের ছেলে মেয়েদের মৌলিক চিন্তাভাবনা করার শক্তি থাকতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে, শুধুই পড়াশোনা করলে হবে না, আমাদেরকে তাদেরকে উৎসাহ দিতে হবে, কোনো একটা ক্রিয়েটিভ লাইনে যেন তার উৎসাহ থাকে। দ্রুত বদলাচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর ছাত্রছাত্রীরা এই নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন এবং অভিভাবকরাও কিভাবে মানিয়ে নেবেন, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। আমাদের সময় যে শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেম ছিল তা পাল্টে গেছে, আর শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে জব মার্কেট। তাই কিভাবে নিজেদের পাল্টে নেবেন এই নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে, এবং শুধুমাত্র এখন যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা নয়, বর্তমান নয়, ভবিষ্যতের দিকে তাকেও কিন্তু নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে অভিভাবকদেরও তৈরি হতে হবে মানসিকভাবে, যে শিক্ষা ব্যবস্থা পাল্টাচ্ছে। আমার মতন এমন অনেকেই রয়েছেন যারা আমরা আগের সিস্টেমে কাজ করেছি, আগের এডুকেশন সিস্টেমে বড় হয়েছি, তাদের কাছে কিন্তু এখনও এই ফিউচার এডুকেশন সিস্টেম কি হতে চলেছে সেই নিয়ে ধারণা পরিষ্কার নয়। আর বিশেষ করে অবশ্যই এআই আসার পর কিন্তু সমস্ত ক্ষেত্রেই সব কিছুই পাল্টে যাচ্ছে, তাই এডুকেশন সিস্টেমও বাদ যাবে না। আর এই সময় কিভাবে এর মোকাবিলা করবেন এবং কতটা কি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে এই মুহূর্তে এডুকেশন সিস্টেম ফিউচারের, এবং সেই সঙ্গে সেখানে এআই এর ইম্প্যাক্ট, সেই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আমাদের পাথ পরিচয়ের নতুন পডকাস্ট রয়েছেন সুশোভন মুখোপাধ্যায়। নমস্কার। আপনার সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশন সিকিউরিটির আপনার যে কি বলে স্টার্টআপ ইনফোসার্ভ, প্রাইম ইনফোসার্ভের আপনি ফাউন্ডার। তো আমার প্রথম প্রশ্ন এটাই, যেটা আমি বলছিলাম, যে কত দ্রুত পাল্টাচ্ছে এডুকেশন সিস্টেম? এডুকেশন সিস্টেম আমাদের পরিমণ্ডল, মানে আমাদের আর্থসামাজিক অবস্থা, জিও পলিটিক্যাল সিচুয়েশন সঙ্গে টেকনোলজি খুব দ্রুত বদলাচ্ছে, এরকম মানে প্রতি সপ্তাহে বদলাচ্ছে আর কি। মানে ব্যাপারটা এরকম নয়, আজকের দিনে আমি যদি 30 বছরের একটা উইন্ডো ধরি, মানে 30 বছর আগে আমরা যেভাবে পড়াশোনা করে এসেছিলাম, আজকের দিনে যেভাবে পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা, লার্নিংয়ের মেকানিজম যেভাবে আমাকে তৈরি হতে হবে, পুরো প্রতি ব্যবস্থাটা অলমোস্ট প্রতিদিন পাল্টাচ্ছে। মানে এখন এআই এর কথা আমরা শুরুতেই আপনি যেটা বললেন, মানে এআই এর যুগে আমাদের আগেকার দিনে কি ছিল, আমরা একটা বই পড়তাম, আমাদের স্যারেরা হয়তো ক্লাসে পড়াতেন, কিছু হোম টাস্ক দিতেন, আমি গিয়ে করতাম, তার জবাবে লেখা হতো, পাতার পর পাতা লিখতাম। সেটা কিন্তু অলরেডি বদলে গেছে। বিগত 10 বছরে আমরা অনেকটা মানে শর্ট কোশ্চেনের দিকে যাচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে মার্কস অনেক বেশি উঠছে,
যেখানে ধরুন মানে 98-99% পারলে 100% মার্কসও উঠছে। তার মানে শিক্ষা ব্যবস্থাটা অনেকটা মার্কসের দিকে ঝুঁকে গেছে, এবং যার ফলে অলরেডি কিন্তু আমাদের যারা স্টুডেন্ট যারা ছিলেন তাদের ওই ফাউন্ডেশন নিয়ে চিন্তাভাবনা, খুব বেশি লেখা, যার ফলে এটার সঙ্গে কিন্তু আমাদের এই সময়ের একটা যথেষ্ট সম্পর্ক আছে। কীরকম, আপনি দেখবেন আজকের দিনে রিলস, শর্টস এসবের কথা আমরা বলছি, মানে খুব আমাদের যে ধৈর্য শক্তি বলুন বা একটা পিছনে লেগে থাকার যে ব্যাপারটা, সেই স্প্যানটা অনেকখানি কমে আসছে। যে মুহূর্তে এটা হবে অটোমেটিক্যালি আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশ পরিমণ্ডলটাও চেঞ্জ হয়ে যাবে। তো এআই এর কথা যখন আমরা বলছি, সেক্ষেত্রে আপনি যদি বলেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে সেটা কিভাবে সংযুক্ত হচ্ছে, যেমন দেখুন আগেকার দিনে আমার পাঠ্যপুস্তকের কথা বললাম, বই পড়ছি, আজকের দিনে কিন্তু এআই আমার হয়ে পড়ে দিতে পারে। যেমন ধরুন নোটবুক এলএম বলে একটা যে টেকনোলজি আছে, এটা গুগলেরই। মানে ধরুন আজকের দিনে কি হয়, আমার কাছে কিন্তু একটা সময় ছিল যখন আমার কাছে ইন্টারনেট ছিল না, আমার পাঠ্যপুস্তক বা আমি গ্রন্থাগারে গেলাম, সেখান থেকে কিছু বই নিলাম, নিয়ে স্টাডি করছি। আজকের দিনে আমার কাছে প্রচুর ইউটিউব ভিডিও আছে, প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর পিডিএফ ফাইল আছে, এবং এতগুলো হয়তো আমার পক্ষে পড়া সম্ভব নয়। মানে ধরুন এরকম 50টা রিসোর্স আমার কাছে আজকে অ্যাভেলেবেল। ধরুন কেমিস্ট্রির কোনো একটা সাবজেক্ট ক্লাস 9-এ আমি পড়তে চাই, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খুঁজে আমি এগুলো আবিষ্কার করেছি। এটা আমি কী করে পড়বো, এত তাড়াতাড়ি পড়া সম্ভব না। আমি নোটবুক এলএমকে দেবো, সে পুরোটা পড়বে, পড়ে আমাকে একটা সামারি 30 মিনিটের শুধু প্রেজেন্টেশন নয়, আমাকে একটা অডিও বানিয়ে দিতে পারে, অডিও বুকের মধ্যে আমি শুনবো। চাই কি আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারে। এবং তারপরে যদি আমি শিখি, আমি তারপর শেখার পরে আমি যদি বললাম তাকে যে তুমি একজন এক্সটার্নাল টিউটর হিসেবে আমাকে একটা কোশ্চেনিয়ার বানিয়ে দাও টু টেস্ট মি, আমি কতটা শিখলাম, সে আপনাকে সে কোশ্চেনিয়ার বানিয়ে দেবে। তার মানে দেখুন, মানে যদি আমি ব্যাপারটাকে ভালো করে শিখতে পারি, আমার কিন্তু শিক্ষা পদ্ধতি, আমার লার্নিং মেকানিজমটা পুরো পাল্টে যাচ্ছে। মানে এইভাবে দ্রুত বদলাচ্ছে। আমি একটা টুলের কথা বললাম, এরকম প্রচুর জিনিস রয়েছে, যদি আমি শিখতে পারি, আগেকার সিস্টেম আর চলবে না। হ্যাঁ একদম, আপনি যে কথাগুলো বলছেন আমার মনে পড়ে যাচ্ছিল যে আমরা যখন আমি পড়তাম, যে প্রচুর অনেক রকম বই, যে কম পড়াশোনা করতাম কিন্তু 7-8টা থেকে নিয়ে এখান থেকে ইনফরমেশন লিখছি, একটু ইয়ে করছি, করে একটা যেটা বলে নোট তৈরি করে একটা রিসার্চ, মানে রিসার্চ বই পড়ে পড়ে 4-5টা বই পড়ে পড়ে আপনি যেটা বলছেন এটাই তো একদমই পাল্টে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের অনেক বেশি সময়ও লাগতো, সময়টাও আমার মনে হচ্ছে অনেকটাই বেঁচে যাচ্ছে অফিস। কিন্তু আমরা যেটা এখান থেকে প্রশ্ন, সব শিক্ষার্থীদের কি এই সম্পর্কে অবগত এখনো যে এত কিছু পাওয়া যাচ্ছে, এবং সেই সঙ্গে অভিভাবকরাও কতটা জানেন যে এই যে যুগের সঙ্গে এতটা পাল্টে যাচ্ছে, আদৌ সেটা কতটা প্রয়োগ হচ্ছে? না, প্রয়োগ একেবারেই হচ্ছে না, কারণ এআই বা যে কোনো টেকনোলজি যখন নতুন জিনিস যখন আসে, তখন সেটা বাহুল্যের চাপে পড়ে যায়। মানে একটা হাইপ যেরকম হয় ওঠে না, এক সময় যেমন আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে উঠতো, ফেসবুক যখন এলো সবাই করতেন, যেমন একটা সময় আমরা এরকম সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম অর্কুট বলে একটা প্ল্যাটফর্ম থেকে, তারপর প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে গেল। সে সময় ধরুন ব্যাচমেটস বলে একটা প্ল্যাটফর্ম এসেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এই যে মুহূর্তে এআই নিয়ে কথাবার্তা হচ্ছে, সবাই প্রচুর 4টে টুলের নাম জানছেন এবং হয়তো সার্চ করছেন। মানে অনেককে ধরুন গুগলের মতো করে আমি যদি চ্যাট জিপিটিকে ইউজ করি, আমি কোনোদিন রেজাল্ট পাবো না, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই সেটা করছি। মানে কিছু আমার একটা দরকার, আমি ওখানে সার্চ করছি, তাহলে আমার পারপাস সার্ভ হবে না। তাহলে আমাকে এটাকে যদি ইউজ করতে হয়, আমাকে প্রথমে বুঝতে হবে কোন টুল আমার কি কাজে লাগে। মানে ধরুন এতগুলো টুল তো রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, ক্লড চলে এসেছে, গ্রক আছে, সঙ্গে ডিপসিক আছে, পারপ্লেক্সিটি আছে। সব কটা টুলে কি তাহলে এক জিনিস? তাহলে আমাকে জানতে হবে কোনটার জন্য আমি কি কাজে লাগবো। আমি রিসার্চের ধরনের কাজ হতে গেলে আমি কি পারপ্লেক্সিটি ইউজ করবো কিনা, আমি নোট বানাতে গেলে আমি হয়তো চ্যাট জিপিটিকে ইউজ করবো, আমি হয়তো কোনো একটা ধরনের প্রোগ্রামিং ধরনের কিছু করতে গেলে বা কোনো একটা ভালো ডকুমেন্ট বানাতে গেলে ক্লডকে ইউজ করবো। তার মানে আমাকে আগে বুঝতে হবে কোন টুল কি কাজে লাগে। মার্কেটে বা সবাই যেভাবে ইউজ করছে প্রচুর হইচই, এবং আপনি ফেসবুক, লিঙ্কডইন, ইন্টারনেট কোনোভাবে খুললেই প্রচুর বিভিন্ন লোক বিভিন্ন ধরনের জিনিস বলছেন, আমরা সেগুলোকে ধরে যা সার্চ করছি। তাহলে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আমাদের খুবই সুবিধা হতে পারে, কিন্তু যেভাবে সবাই এইভাবে মুহূর্তে ইউজ করছেন সেটা সঠিক নয়। সেজন্যই আমরা এরকম ধরনের বিভিন্ন মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি যে কীভাবে এটাকে আমরা মিনিংফুলি ইউজ করতে পারি, যাতে আমাদের ভালো হবে, আমরা আরও দ্রুত মানে উত্তরণের দিকে যেতে পারবো। একদম, এই জায়গা থেকে তার মানে মেইন কথাটা হচ্ছে ইউসেজটা কিভাবে করছি। কারণ এআই বলতে যেটা হয়, আমার নিজেরও একটা ব্লকেজ একটা আছে নিজের মধ্যে, আমার মনে হয় আমার মতন অনেকেরই আছে, যে হ্যাঁ এআই কি হবে, এআই কি অত কিছু বুঝতে পারবে, ও তো একটা অ্যাকচুয়ালি যন্ত্র। কিন্তু আবার এটাও ঠিক, যেটা আমারও তবু, যে এআইটা তো একজন মানুষেরই মানে মস্তিষ্ক, তো মানে ক্রিয়েটিভ মাইন্ডটা তো মানুষেরই, সেখান থেকে সেটাই অনেকে মিলেই করেছে, সুতরাং সেটা আরও বেশি পাওয়ারফুল হবে বলে। একই সঙ্গে এই সঙ্গে আমি যে প্রশ্নটা করব, যে কোথাও কি একটা ফিয়ারও কাজ করে
ছাত্রছাত্রীদের মধ্যে যে এআইটাকে কীভাবে ইউজ করব, অভিভাবকদের মধ্যে তো নিশ্চয়ই করে। ফিয়ার কাজ করা উচিত, কারণ বেসিক্যালি এখন না হয় এআই এসেছে, তার আগে ধরুন নর্মাল ইন্টারনেট যখন এলো, আমরা ইন্টারনেট যখনই একটা ফেসিলিটি এসেছে যেটাকে আমরা খেলনার মতো করে ইউজ করি, মানে যেন তেন প্রকারের যে কোনো ইনফরমেশন দিয়ে দিই। যেমন আমরা এআইকে সরিয়ে রেখে আমি যদি শুধু ইন্টারনেটের কথাই বলি, আজকের দিনে যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়, একটা মানুষের বিভিন্ন তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। কি পাওয়া যায়? নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, তার প্যারেন্টসের নাম, তার স্পাউসের নাম, তার ডেট অফ বার্থ, অ্যানিভার্সারি। এই ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আমি পেয়ে যাই। আমি আপনার যে কোনো ধরনের পাসওয়ার্ড ন্যানো সেকেন্ডে ব্রেক করতে পারি। তার মানে আমরা কিন্তু আজকের দিনে এই যে এখন আমাদের ডেটা প্রাইভেসি নিয়ে খুব হইচই হচ্ছে, ইন্ডিয়াতে ডেটা প্রাইভেসি অ্যাক্ট এসেছে যেখানে আমরা পিআইআই ডেটার কথা বলছি, মানে পার্সোনালি আইডেন্টিফাইড ইনফরমেশন। তার মানে আমরা এখনো বুঝতে পারিনি কোন ইনফরমেশনটা কোথায় দেওয়ার দরকার। যার ফলে কি হয়, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলছি, একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে একটা মানুষের মানসিক অবস্থার পরিষ্কার আইডিয়া পাওয়া যায়। আমি কোথায় বেড়াতে যাচ্ছি, আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে কিনা, আমার কোনো অফিসে প্রবলেম হয়েছে কিনা, সমস্ত কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়। এবার সেটাই যখন বৃহত্তর রূপে এআইতে এলো, আমি আমার যে কোনো ইনফরমেশন আমি এআই এর কাছে দিয়ে দিচ্ছি, এআই সেটা থেকে লার্ন করছে, সেই ইনফরমেশনটা কোথায় কখন কিভাবে ইউজ হবে সেটা আমার জানা নেই। মানে ধরুন এই ভারতবর্ষেই যেমন একটা সময়ে আমাদের একটা স্পেসিফিক টেলিকম সংস্থা এলেন যে ফ্রিতে ইন্টারনেট দেওয়া হলো 6 মাস ধরে। 6 মাস ধরে ফ্রিতে ইন্টারনেটে কি আমি যা খুশি তাই করেছি। এখন অলরেডি দেখুন আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন পাল্টে গেছে। আমরা একটা সময়, আমি নিজে টেলিকমে ছিলাম, কলকাতা মার্কেটে আমরা লঞ্চ করেছিলাম যে 1 মাসে 1 GB কাইন্ড অফ ব্যান্ডউইথ একটা ডঙ্গলের মাধ্যমে হতো। আজকের দিনে আমরা যারা মোবাইল ব্যবহার করছি প্রত্যেকে 2 GB 2.5 GB পার ডে ইউজ করছি। এই পার ডে যখন আমি ইউজ করছি, ইন্টারনেট ব্যান্ডউইথ পেলাম খুব সস্তায়, একটা সময় ফ্রি ছিল এখন খুবই সস্তায়, তাহলে সেই সারাদিন ইন্টারনেট ধরে কিছু একটা আমি করি, আইদার কিছু গুগল সার্চ করি, কিছু স্ক্রোল করি, কিছু ভিডিও দেখি। আমার কিন্তু প্রতিটা গতিবিধি নজরদারির আওতায় আছে। মানে আমি কি ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করি, কি কন্টেন্ট আমার জন্য সুইটেবল, আমি কোন পকেটে কি ধরনের ওষুধ খাই, কোন ব্র্যান্ডের ওষুধের কি কনজামশন, আমার স্পেন্ডিং প্যাটার্ন। পিজা শপে যখন আপনি গেলেন, প্রথমে সে আপনাকে জানতে চায় স্যার আপনার মোবাইল নাম্বারটা কি। তার মানে মোবাইল নাম্বারের এগেনস্টে আমার কিন্তু স্পেন্ডিং প্যাটার্নটা জাজ করা হচ্ছে, কত টাকা আমি এক্সটার্নালি খরচা করি, কি ধরনের খাবার খেতে পছন্দ করি। তার মানে আমরা একটা কন্টিনিউয়াস সার্ভিলেন্সের আওতায় আছি এই অন্তর্জালের দুনিয়ায়। সেখানে যে মুহূর্তে এআই এসে পড়লো, তাহলে এই অ্যানালিসিসের মাধ্যমে ডিসিশন মেকিংটা আরও পাওয়ারফুল হতে পারে। তার ফলে ভয়ে থাকাটা স্বাভাবিক এবং ভয়ে থাকা উচিত, কারণ ডেটা প্রাইভেসির ক্ষেত্রে একটা বড় বৃহত্তর ভূমিকা পালন করছে। যদি আমি বুঝতে না পারি কোন ইনফরমেশন কতটা আমি এআই এর হাতে তুলে দেবো, এবং তার ফলে যেমন এখন ধরুন ক্লড বা এদের ফিচার্স এসছে কোওয়ার্ক, তার মানে কি আপনার মেশিনের সঙ্গে কানেক্ট করে দেওয়া যাবে, আপনার হয়ে বিভিন্ন ফাইল বিভিন্ন কিছু হয়তো গুছিয়ে দেবে। তাহলে কোন ফাইল তাকে কোথায় কিভাবে আমি অ্যাক্সেস করতে দিচ্ছি, এটা যদি আমি না জানি, এটা আমার জন্য বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। সুতরাং ভয়ে থাকা খুবই স্বাভাবিক এবং ভয়ে থাকা উচিত, আমাদের সতর্ক হওয়া দরকার। রাইট। খুব মানে ইন্টারেস্টিং ইনফরমেশন দিচ্ছেন, এবং ইনফরমেশন সত্যিকারের। তাহলে এই যে বলছে যে তাহলে মিনিংফুল ইউজটাও ইম্পর্টেন্ট, কারণ কি ইউজ করছে আপনি বললেন যে জিবি, সত্যি তো আমাদের তো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা তো শুধুই স্ক্রল করতে করতেই থাকি। মানে আমিও তার মানে সেই পার্টে যে এক এক সময় আধ ঘন্টা, শুধু কি 1 ঘন্টা কোনো নেই, কি রিল আসছে শুধু স্ক্রলই করছি, জানি না কি দেখছি। তো এইটা বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মানে এটা যাতে মিনিংফুলভাবে ইউজ করে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, এবং সেই নজরদারিটাও কি একটু অভিভাবকদের থাকা দরকার। অভিভাবক এবং শিক্ষক বা এডুকেশন সিস্টেম, এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আমি বললাম 30 বছর আগে বই এবং শিক্ষক অভিভাবক ইনফরমেশন দিচ্ছিলেন, আজকে ইনফরমেশন দিতে হচ্ছে না। মানে সেটা গুগল আসার পরেই ইনফরমেশন অলরেডি ইন্টারনেট আমাকে দিচ্ছিল। সুতরাং রোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে স্টুডেন্টকে বা বাবা মা হিসেবে বা শিক্ষক হিসেবে স্টুডেন্টকে শেখাতে হবে রাইট কোশ্চেন করার। মানে কি সে কোশ্চেন করলে সে রাইট ইনফরমেশন পাবে। এটা কি আমি পোশাকি ভাষায় এআইতে বলছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে আমি কি কোশ্চেন করলে বা কি ইনফরমেশন দিলে আমি সঠিক আউটপুটটা পাবো। কারণ এআই কিন্তু আপনাকে, যেটা আমি বললাম, গুগল আপনাকে দিচ্ছে ইনফরমেশন, এআই আপনাকে দিচ্ছে কনটেক্সট। তার মানে আপনি কিভাবে কি কোশ্চেন করেছেন, তার কাছেও কি ট্রেনিং ডেটা আছে, তার এগেনস্টে আপনাকে কিছু প্রেডিক্টিভ ইনফরমেশন দিচ্ছে। সুতরাং একটা হচ্ছে আপনি যদি রাইট কোশ্চেন না করতে পারেন, রাইট আউটপুট পাবেন না। এবং আপনার মধ্যে যদি কগনিটিভ ক্যাপাবিলিটি বিল্ড না হয়ে থাকে, তাহলে যে ইনফরমেশনটা এসেছে সেটা সঠিক কিনা সেটা আপনি জাজ করতে পারবেন না। তাহলে আপনি যেটা খুবই ইন্টারেস্টিংলি বললেন যে মানুষ ভাবছে এআই হয়তো সব কিছু করে দেবে,
এখানে আমি একটা বইয়ে পড়েছিলাম, খুবই ইন্টারেস্টিং কথা, যে আমরা ভাবছি যে সোফিয়া আমাদের জীবন পাল্টে দেবে, আমি যেরমভাবে বলি সেরমভাবে সে তাকায়, সেরমভাবে সে হাসে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে সোফিয়া সেই ইমোশনগুলো পারফর্ম করে যেগুলো প্রোগ্রাম করা আছে, সে কিন্তু এটা ফিল করতে পারে না। এই ফিলটা হিউম্যানই করতে পারবে। তার মানে এআই আমাকে কি আউটপুট দিল সেটা সঠিক কি বেঠিক, এবং চারটে সিস্টেমের মধ্যে কম্পেয়ার করে কোনটা সঠিক সেটাকে আমি ছেকে আমার জন্য মিনিংফুলি ইউজ করব, সেটার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের খুব ভালো করে উচিত এই কগনিটিভ ক্যাপাবিলিটিগুলো কী করে রাইজ করানো যায় শেখানো। মানে ইনফরমেশন দেওয়ার দরকার নেই, ইনফরমেশন অলরেডি অ্যাভেলেবেল, কী কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের আউটপুটটা কী করে ঝাড়াই বাছাই করে সঠিকটা আমি বেছে নেব, এটাই আজকের দিনের মেন্টরিংয়ের মাধ্যমে নতুন আগামী প্রজন্মকে, ইউথকে শেখাতে হবে। রাইট, এই জায়গা থেকে যেটা যেটা আমি ওই প্রশ্নটা সূত্র ধরে এটা করা, যে আগে তো বই বা শিক্ষকরা যারা তারা ইনফরমেশন দিয়ে, মানে ইনফরমেশন দেওয়াটাই মেন কাজ ছিল। তাহলে এখানে সেক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদেরও, তাদেরও তো একটা অন্যরকম ট্রেনিং প্যাটার্নের মধ্যে আসা দরকার, যে তারা কিভাবে এখন ট্রেনিং দেবে। ধরুন পড়তে যারা আসছে তাদেরকে কিভাবে তৈরি করবে, কারণ ইনফরমেশন তো অ্যাভেলেবেল। হ্যাঁ, এটার জন্য বিভিন্ন রকম জিনিস করা উচিত। যেমন আমি যেটা বললাম যে এডুকেশন সিস্টেমে পুরনো যেভাবে জাস্ট বই পড়া হতো সেভাবে হবে না। কারণ আজকের দিনে দেখবেন, আমার বিশেষ এক বন্ধু আছেন সায়েন্টিস্ট, তার কাছ থেকে আমরা শুনছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন কলেজে দেখা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না। তার কারণ এই সাবজেক্টগুলোর প্রতি মানুষ বা ছেলে মেয়েদের প্রচণ্ড ভয়, মানে তারা জিনিসটা আনন্দ করে শিখতে পারছে না। এবার আনন্দ করে শিখতে গেলে তার জন্য কিন্তু টেকনিকে পরিবর্তন করা যায়। যেমন ধরুন, আমি যখন পড়াশোনা করেছি আমি শিখতাম C++, ভিজুয়াল বেসিস, এরকম ধরনের প্রোগ্রামিং। আজকের দিনে দেখবেন এই প্রোগ্রামিংগুলো অলমোস্ট পারসিস্ট করে না। সেখান থেকে ইভেন জাভাও অবসোলেট হয়ে যাচ্ছে, সেখান থেকে অ্যাঙ্গুলার, নোড.জেএস, সেখান থেকে এখন পাইথন প্রোগ্রামিং চলে এসেছে। এই যে পাইথন প্রোগ্রামিং, আমি যেমন বিভিন্ন প্রোগ্রামে বহু লোককে বলি, প্রতিটা বাচ্চাকে ছোটোবেলা থেকে, মানে অ্যাটলিস্ট 5-6 লেভেল থেকে পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। এটার থ্রু দিয়ে তার অ্যানালিটিক্যাল স্কিলস তৈরি হবে, এবং এটার মাধ্যমে সেই যে মজাটা যদি সে একবার পেয়ে যায়, তাহলে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সকেও সে ভালোবাসবে। তার মানে আলটিমেটলি জীবনের সব কিছুরই একটা ছন্দ আছে, অঙ্ক আছে। তার মানে আমরা অনেক সময় ভাবছি যে আমাদের ছেলেমেয়েরা অনেক সময়, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সে সায়েন্স স্ট্রিমে পড়তে চায় না, সে হিউম্যানিটিস পড়তে চাইছে, সে হয়তো কমার্স পড়তে চাইছে। কিন্তু আগেকার দিনের মধ্যে কিন্তু এখন আর আর্টস, কমার্স, সায়েন্স এরকম স্ট্রিমস নেই। দেখা যাচ্ছে হিউম্যানিটিসের মধ্যে সোশিওলজি আছে, সাইকোলজি আছে, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু একটা অঙ্ক আছে, মানে অঙ্কেরও একটা সুর আছে, একটা মজা আছে। যে মুহূর্তে আমি মজাটা পাবো, আমার কিন্তু সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স ভালো লাগতে শুরু করবে। তাহলে আমাদের এই সিস্টেমটার মধ্যে এই বাচ্চারা যে ভয় পাচ্ছে, ভয়টা কি করে কাটানো যায়, তাদের কি করে ভালো লাগে, কি করে তারা আনন্দ পায়, এখন ওই তথাকথিত নম্বর পাওয়ার দৌড় থেকে এদিকে যদি তাদের মুভ করা যায়, সেখানে একটা ইনস্ট্রুমেন্টাল গেম চেঞ্জার হতে পারে হচ্ছে পাইথন। মানে আমি আজকের দিনে অনেক বাচ্চাদের দেখি যারা সবসময় বসে বসে গেম খেলে, দেখবেন মাইনক্রাফট বা এরকম ধরনের কিছু গেম খেলে, এগুলো সবই কিন্তু জাভার উপরে বিভিন্ন বানানো। তারা এখানে বিভিন্ন রকম পারমুটেশন, কম্বিনেশন করে কোলাবোরেশনে খেলে। এই ইউথের এই এনার্জিটাকে আজকের দিনে তুমি ইন্টারনেটে থেকো না, তুমি টিভি দেখবে না, তুমি মোবাইল ঘাটবে না, এটা বলে কোনো লাভ নেই, কারণ এটা অপশান নেই। একটা সময় যখন আমরা বড় হয়েছি, আমার বাড়িতে এন্টারটেনমেন্ট বলতে একটা রেডিও ছিল, আর কিছু ছিল না। হয়তো একটা সাদা কালো টিভি ছিল, সেখানে দুটো চ্যানেল আসতো। সেখানে আজকের দিনে ঢালাও ইন্টারনেট, বাড়িতে 3-4টে মোবাইল। সুতরাং বাচ্চারা মোবাইল, ইন্টারনেটের মধ্যে থাকবেই। এই এনার্জিটাকে কি করে এমন একটা দিকে পরিচালিত করা যায় যাতে এটা পজিটিভ ডিরেকশনে দেওয়া যায়, এটাই হবে আগামী দিনের মানে প্যারেন্টস বা টিচার্সদের কাজ। ওই মোমেন্টামটাকে কি করে ঘুরিয়ে দিয়ে তার ইন্টারেস্টটা জাগ্রত করা যায়। 1 নম্বর হচ্ছে তা সে কি করে সেলফ লার্নিংয়ে মোটিভেটেড হয়, কি করে, মানে আজকের দিনে স্যার ধরিয়ে দেবেন, হোম টাস্ক দিলেন, আমি হোম টাস্ক করে আসিনি, স্যার নীল ডাউন করে দিলেন, ওই দিন তো চলবে না। আজকের দিনে সেই পুরোনো দিনের স্যারেরা প্রচণ্ড বকাবকি করছেন, সেই সিস্টেমও করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নিজের ইন্টারেস্ট জাগালে সে কি করে নিজে নিজে খুঁজবে, কি করে মানে আজকের দিনে ধরুন, যখন এই আমরা অনেক বাচ্চাদের বলি যে যখন এই যে ব্রেক হচ্ছে, মাধ্যমিক শেষ হলো, উচ্চ মাধ্যমিক শেষ 2-3 মাস, তাহলে আজকের দিনে যদি সে শিখতে চায়, প্রচুর ওপেন প্ল্যাটফর্ম যেখানে গ্লোবাল কোর্সেস করা যাচ্ছে, সেখানে কোর্সেরা বলুন, উডেমি বলুন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে, ইভেন ধরুন এই এআই বলছি, এআই এর অ্যানথ্রোপিকের প্রায় 13টা কোর্স অলমোস্ট ফ্রিতে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আমি যদি শিখতে চাই। মানে অযথা আমার হাত এদিক ওদিক ঘোরাঘুরি করে অযথা সার্চিং করার দরকার নেই, অলরেডি 13টা মডিউল ফ্রিতে দেওয়া আছে, আমি যদি শিখতে চাই শিখতে পারি। এই ইনফরমেশনগুলো দিয়ে ছেলে মেয়েদের মোটিভেট করা, তাদের সেলফ লার্নিংয়ের ক্যাপাবিলিটিটাকে উৎসাহ দেওয়া,
এটাই আজকের দিনে শিক্ষক বা অভিভাবকদের প্রধান কাজ হওয়া উচিত। রাইট, একদম। আমি খুব ইউজফুল ইনফরমেশন। তবে একটা জিনিস যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগেও একটা কথা একদম বেসিক বরাবরই, যে আনন্দটা দরকার। সেটা যে এআই এর মাধ্যমে পড়াশোনা হোক, এমনি পড়াশোনা করুক, আনন্দটা মানে যে কোনো কাজেই মানে উপভোগ করাটা খুব দরকার। নইলে ওই যেটা হবে একটা ভয় তৈরি হবে, একটা অনীহা তৈরি হবে, সেটা বোধহয় খুব বেশি দরকার। এই এআই এসে গিয়ে আমাদের এমনিতেই অলরেডি আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এআই এসে অনেক রিপিটেটিভ টাস্ক আমার কমে যাবে, আমাকে ডিসিশন মেকিং, কগনিটিভ লার্নিং যেটা কথা বলছি, তার মানে আমাদের ছেলে মেয়েদের মৌলিক চিন্তাভাবনা করার শক্তি থাকতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? শুধুই পড়াশোনা করলে হবে না, আমাদেরকে তাদেরকে উৎসাহ দিতে হবে। কোনো একটা ক্রিয়েটিভ লাইনে যেন তার উৎসাহ থাকে। যেমন কেউ যদি ছবি আঁকতে ভালোবাসে ছবি আঁকুক, গান করতে চাইলে গান করুক, বাজনা বাজাতে চাইলে বাজনা বাজাক। মানে কোনো একটা ক্রিয়েটিভ লাইনে তার জন্য ন্যাক থাকে, এবং সেদিকটা যদি সে নার্চার করে, এক্ষুনি হয়তো মনে হচ্ছে শুধু এখন গান করে কি লাভ, পড়াশোনা করতে করতে আমার সময় নেই, কিন্তু এগুলোই কিন্তু তার পড়াশোনায় এবং ভবিষ্যৎ কেরিয়ারে সাহায্য করবে। তার সেই মৌলিক চিন্তাভাবনার শক্তি তৈরি হবে, এবং সেখান থেকেই কিন্তু জাজ করতে শিখবে কোন ইনফরমেশনটা সঠিক, কোন ইনফরমেশনটা ভুল, কোনটা মিনিংফুল, কোনটা রিয়েলিস্টিক, যেটা আমার লাইফে বা আমার অর্গানাইজেশনে অ্যাপ্লিকাই করলে আমার বা অর্গানাইজেশনের ভালো হবে। এটার জন্য ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে। একদম। এটা আমরা বোধহয় যন্ত্র মানে যান্ত্রিক হতে হতে ক্রিয়েটিভিটিটা ভুলে যায়। এবং এআই যেটা হয়তো একটা মিসকনসেপশন, যে এআই শিখলে তাহলে এআই মানে হচ্ছে তার মানে হয়তো ক্রিয়েটিভ ব্যাপারটাই কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা উল্টো। মানে কোথাও বা হাত ধরাধরি করে চলে, আমি বলতে পারি যে ক্রিয়েটিভিটি আর এআই মানে টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভিটি কোথাও একসঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড, সেটা বোধহয় বোঝার দরকার আছে। আপনি সেটাই মনে একদম। যেমন ধরুন বলছি, মানে একটু আগে আমি গল্পের ছলে বলছিলাম যে ধরুন নতুন একটা টুল গুগল লঞ্চ করেছেন গতকালই, যেটার নাম হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি 2.0। সেটা দিয়ে ইউজ করে ক্লড বা কোড বা কোডেক্সকে ইউজ করে একটা খুব দ্রুত ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলা যাচ্ছে। অনেকে ভাবছেন তাহলে অ্যাপ্লিকেশন ডেভেলপের কাজ চলে গেলে। এবার উল্টোটা ভাবুন, ধরুন আমি ডেভেলপমেন্ট শিখতে চাই, আমার কাছে কোনো টিউটর নেই, আমি এরকম একটা মেকানিজমে একটা কিছু বানালাম, বানিয়ে যদি আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই কোডগুলো বোঝার চেষ্টা করি, তাহলে দেখুন রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে আমি নিজে নিজেই কিন্তু শিখতে পারবো। মানে আমি নিজে ক্ষেত্রে বলতে পারি এটা কিন্তু আজকে নয়, যেমন ধরুন ওয়ার্ডপ্রেস ধরনের এক ধরনের সময় বানানো হতো, আমি নিজে ওয়ার্ডপ্রেস শিখেছি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে। মানে অন্য লোকের 4টে ওয়েবসাইট কিভাবে বানানো, ওয়ার্ডপ্রেসের একটা থিম দিয়ে সেটাকে দিয়ে বানিয়ে কি হয়, সেটা বানানোর পরে দেখলাম আচ্ছা কি কোড দিয়ে এরকম আউটপুট এসেছে। তার মানে আজকের দিনে আমার কাছে কিন্তু পাওয়ার আছে, ইন্টারনেট হাতে এসে যাওয়ায় আমি কিন্তু নিজে নিজে অনেক কিছু শিখতে পারি, যেটাকে এখন টেকনিক্যাল ভাষায় বলছে ভাইব কোডিং। মানে আজকের দিনে এই অ্যান্টি গ্র্যাভিটির কথা বললাম, তার সঙ্গে আছে রেপ্লিট, তারপরে ধরুন লাভেবল, এরকম প্রচুর ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কোডিংয়ের কোনো নলেজ ছাড়া আপনি 1 ঘন্টায় একটা অ্যাপ্লিকেশন বানাতে পারেন। সেটা বড় কথা নয়, অ্যাপ্লিকেশন বানাতে পারলেন সেটা ঠিক আছে, যেই বানাতে পারলেন আপনার যদি মজা লাগলো, তাহলে এই ফিচার্সটা, এই কালার কম্বিনেশনটা, এই থিমটা, এই ইন্টিগ্রেশনটা কী করে হলো, আমি ব্যাক এন্ড কোডিংটা দেখি। তাহলে কিন্তু আমি যদি চাই এটাকে খালি আউটপুট হিসেবে না দেখে আউটপুটের অ্যানালজিটা বোঝার, তাহলে কিন্তু আমি নিজে এখান থেকেও শিখতে পারবো। তার মানে আমার কিন্তু আর টিউটার দরকার হচ্ছে না, আমার ইন্টারনেট এআই আমার টিউটার, যেখান থেকে কিন্তু আমি শিখে মানে একটা, তার মানে কি ভাইব কোডিংয়ের মাধ্যমে একটা ওয়্যার ফ্রেম তৈরি হচ্ছে, লুক অ্যান্ড ফিলটা তৈরি হচ্ছে। আগেকার দিনে ইউআই কি করে করতে হতো, একটা ডিজাইন লেআউট করে দেওয়া হলো, সে কারণে ডেভেলপার টিম করছে। আমি এখানে আজকের দিনে শুধু ডিজাইন আর ইউআইটা শুধু নয়, আমি ইভেন ফিচার্স ফাংশনালিটি শুধু ডিজাইন করে ফেলতে পারছি, সেখান থেকে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে খুব দ্রুত শিখতে পারবো। একদম। যেটা বারবার আসছে যে ইনফরমেশন তো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষক আর এর রোলটা তো কি বুঝতে পারলাম, স্কুলের রোলটা কি হবে? স্কুলের রোলটা যেটা হবে, স্কুল আস্তে আস্তে স্কুলের পদ্ধতিও চেঞ্জ হচ্ছে। তারা দেখুন স্টুডেন্টদের অনেকটা প্রজেক্ট সেন্ট্রিক করে তুলছেন, ওয়ার্কশপ হচ্ছে বিভিন্ন ধরনের। রাদার আমার মেয়ে ধরুন স্কুল বা কলেজ যখন বলুন, এরা দেখছি ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের এখন কোনো আর বই নেই, সবই প্রেজেন্টেশন বানাচ্ছে, কোথায় কলেজ থেকে প্রেজেন্টেশনই করা হচ্ছে। তার মানে স্কুল অলরেডি সেটাতে ইভলভ করছে। তার মানে স্কুলকে আস্তে আস্তে শেখাতে হবে সামারের সময় ছোটো ছোটো তারা কী করে এক্সটার্নাল ট্রেনিং, কী করে যা ইনফরমেশন বা যা তারা শিখছে সেটা কিভাবে তাদের জীবনে বা সমাজ প্র্যাকটিক্যালি কী করে প্রয়োগ করবে। কারণ আমরা যখন হায়ার করি, আমি যখন সংস্থা চালাই, এখনও দেখা যাচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম এখনও খুব সেই পুরনো, মানে যে সময়ের সঙ্গে সঙ্গে সেরকম বদলাচ্ছে না, সাবজেক্টগুলো বদলাচ্ছে না, বইয়ের কন্টেন্ট হয়তো বদলাচ্ছে না, যার ফলে দেখা যায় স্টুডেন্টরা যখন পাস করছেন করে যখন ইন্ডাস্ট্রিতে আসছেন, মানে স্টুডেন্টের যা ইচ্ছে সে যা চায়
আর ইন্ডাস্ট্রি যা চায় তার মধ্যে প্রচুর ফারাক। তেমন ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে একটা ব্রিজিং নেই, যার জন্য আমরা সবসময় স্টুডেন্ট যারা বড় হচ্ছে, যারা জব অ্যাসপিরেন্ট, তাদেরকে বলি যে পড়াশোনা করতে করতে তারা ইন্টার্নশিপ করুক। এই ইন্টার্নশিপ করতে গেলে আজকের দিনে কিন্তু কোথাও যেতে হয় না, মানে ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে অনলাইন ইন্টার্নশিপ করা যায়। তার জন্য প্ল্যাটফর্ম আছে, ইন্টার্নশালা বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে যদি আমি অ্যাপ্লাই করি, আমি ওই 2 থেকে 3 মাস অনলাইন হয়তো এখানে বসে বম্বের একটা কিছু করব। তার মানে আমাকে রিয়েল লাইফ এক্সপোজারের মাধ্যমে বুঝতে হবে আমি যেটা শিখলাম সেটা কতটা মিনিংফুল। দেখা যাবে আমাদের এডুকেশন সিস্টেমে আমরা যা শিখছি তার কোনোটাই অলমোস্ট আমার সারা জীবনে কাজে লাগবে না। তাহলে লোকে বলবে তাহলে কেন আমি পড়ি? এই পড়াশুনো বা স্কুলের যে সিস্টেম, তার যে ডিসিপ্লিন, এই যে বন্ধু বৃত্তের মধ্যে থাকা, টিচারের সহযোগে থাকে, এর থেকে একটা ফাউন্ডেশন তৈরি হয়, যেটা থ্রু দিয়ে, যেমন দেখবেন আমরা এই যে TCS বা বড় কোম্পানি হায়ার করছেন, তারা তো IT কোম্পানি, তারা তো সিভিলও হায়ার করেন, মেকানিক্যালও হায়ার করেন, তারা দেখছেন অ্যাপটিটিউডটা কিরকম গড়ে উঠেছে, অ্যাপটিটিউড টেস্টের উপর জোর দেওয়া হয়, এই গ্রুপ ডিসকাশন হয়, তাদের কমিউনিকেশন স্কিলটা কেমন হচ্ছে, তারা নতুন একটা এনভায়রনমেন্টে অচেনা লোকের সঙ্গে কিভাবে কথা বলতে পারছে। মানে আপনি মুভিতে দেখেছেন যে একটা ইন্টারভিউতে যখন বলছেন সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারতে হবে তা নয়, মানে সেখানে ওই সিচুয়েশনসে আমার সিচুয়েশনাল লিডারশিপটা কিভাবে কাজ করছে। তার মানে আমরা আগেকার দিনে কি করতাম, ক্লাসে একটা ক্লাস মনিটর থাকতো, আমরা টিচারদের বিভিন্ন, আমাদের রবীন্দ্র জয়ন্তী থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, সেগুলো স্টুডেন্টরা পরিচালনা করতো, স্কুলে সরস্বতী পুজো হতো, টিচারের ফেয়ারওয়েল হতো, এগুলো কিন্তু সমস্ত একটা কারিকুলামের একটা অংশ, যা থ্রু দিয়ে তার ফিউচারের লিডারশিপ ক্যাপাবিলিটি, একটা সিচুয়েশনে কস্ট ইম্প্যাক্ট কীভাবে হবে, কত টাকা বাজেট কীভাবে খরচা হবে, এই জিনিসগুলোকে করা হতো। আজকের দিনে আমরা যখন স্মল নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে চলে এসেছি, যেখানে বাবা মা হয়তো একটা সন্তান, এবং ছেলে মেয়েদের আমরা অনেক সময় খুব আতপুতুভাবে গড়ে তোলার চেষ্টা করছি, তারা এইসব জিনিস শিখছে না অনেক ক্ষেত্রে। মানে কিভাবে বাজার করব, কিভাবে একটা জিনিস কেনাকাটা করবো, কিভাবে দরদাম করব, কিভাবে তার কি সবজি কিভাবে চিনে সঠিক জিনিসটা চিনতে পারবো, এগুলো কিন্তু একটা জীবনের শিক্ষা। এর মধ্যেও কিন্তু আমাদের যে ফাউন্ডেশন এবং ফিউচারে আমরা যখন জবে যাব, সেইগুলো ক্ষেত্রে এগুলো খুব হেল্প করবে। এই জায়গাগুলোতে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জায়গাগুলোতে স্কুল হোক বা ফ্যামিলি, তাদেরকে ছেলে মেয়েদের উৎসাহিত করতে হবে, সংযুক্ত করতে হবে, মানে আরো জোর দিতে হবে। যেটা আমাদের সময় প্র্যাকটিক্যাল আমাদেরও হয়েছে, আমাদের সময় আমরা ডিবেট করেছি, খেলাধুলা তো ছিলই, যেমন আপনি যেগুলো কথাগুলো বললেন সেগুলো করা, কিন্তু সেগুলোও একটা কতটা শিক্ষার সঙ্গে যে থিওরির সঙ্গে কতটা আরো বেশি প্র্যাকটিক্যাল পার্টটা মনে হয় বাড়ানোর দরকার পড়বে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেটা যাতে সংযুক্তিকরণটা যাতে এক সুন্দর করে হয় সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এর থেকে আরেকটা যে প্রশ্নটা আছে, AI ক্লাসরুম, মানে ভবিষ্যতে কি ফিউচার ক্লাসরুম এরকম দেখতে পাচ্ছি? কারণ সিঙ্গাপুর তো ভীষণ এগিয়ে গেছে, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, চায়না, UK, ফিনল্যান্ডের মতন জায়গাও তারা মানে এখন AI ক্লাসরুমের ওপর ইয়ে করছে। বিশেষ করে এই মুহূর্তে সাউথ কোরিয়া বোধহয় সবচেয়ে এগিয়ে রয়েছে, আপনি আরো ভালো বলতে পারবেন। তো ইন্ডিয়ায় কি এরকম আসতে চলেছে ভবিষ্যতে, কি মনে হয়? এবং বা AI ক্লাসরুম বা এই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট তো অলরেডি চলছে, যেমন ধরুন, কিন্তু স্কুল কি এরকম হতে পারে না? তাহলে খুব একটা, অন্তত ইন্ডিয়ান পার্সপেক্টিভে সেরকম হবে না, খুবই সুন্দরভাবেই হতে পারে। আমি উদাহরণ দিই, যেমন ধরুন এখন এই মুহূর্তে মার্কেটে যেটা চলছে, সাইবার সিকিউরিটি, AI যেহেতু হ্যান্ড ইন হ্যান্ড চলে, আমরা একটা জিনিস যেটা করি, যেটাকে বলা হয় ফিশিং অ্যাক্টিভিটি। তার মানে কি, এই ইউজারের এনভায়রনমেন্টে ফেক ইমেল পাঠানো। মানে ধরুন কর্পোরেট এনভায়রনমেন্টে এখন হচ্ছে মে জুন মাস, আমরা অ্যাপ্রাইজাল হচ্ছে, আমরা এমপ্লয়ীদের মেল পাঠাই যে তোমার অ্যাপ্রাইজাল হচ্ছে, HR থেকে ইনফরমেশন, তুমি এই লিঙ্কে ক্লিক করো, কিছু ইনফরমেশন দাও। দিওয়ালের সময় মেল পাঠানো হলো, অ্যামাজন গিফট ভাউচার দেওয়া হচ্ছে কোম্পানি থেকে, ইউজাররা কেউ ক্লিক করে, কেউ ইনফরমেশন দেয়, কেউ ডিলিট করে দেয়। এইটার বিহেভিয়ারাল অ্যাট্রিবিউট বুঝে তাদের জন্য মোবাইল অ্যাপের মধ্যে ট্রেনিং দেওয়া হয়। মানে আলটিমেটলি এই যে মানুষ, স্টুডেন্টই বলুন আর এমনি মানুষই বলুন যারা চাকরি করছেন, তারা কিভাবে সিচুয়েশনে রিয়াক্ট করবেন তার উপরে তার সুরক্ষাটা ডিপেন্ড করে। স্টুডেন্টদের ক্ষেত্রেও সেরকম, মানে স্টুডেন্ট একটা, আজকের দিনে দেখবেন সমস্ত ইউনিভার্সিটিতেই, বড় বড় ইউনিভার্সিটিতে কি হচ্ছে, যে কোনো ধরনের লেকচার যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে সেগুলো রেকর্ড করা হচ্ছে, তাদের একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মধ্যে সেই ভিডিওটা দিয়ে দেওয়া হচ্ছে। কারণ আজকের দিনে ক্লাসে বসে কিছু একটা আমি নোট নিতে পারলাম কি পারলাম না, বা আমি ক্লাসে যাইনি, আমার বন্ধুর থেকে নোটটা নিতে হবে, সেরকম ব্যাপারটা নেই। তার মানে ওটা পুরো রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করে একটা LMS প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী সময়ে যখন আর ফ্রি টাইম, হয়তো আমি ক্লাসে পুরোটা বুঝতে পারিনি,
বা কোনো একটা অসুবিধা হয়েছিল আমি পরে সেটা রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিতে পারি, সেখান থেকে সামারি নোট এক্সট্রাক্ট করতে পারি, সেখান থেকে রিভাইজ করতে পারি। তার মানে লার্নিংটা কিন্তু আরো হোলিস্টিক হতে পারে যদি এই ধরনের এই এআই বা এরকম ধরনের জিনিসের মাধ্যমে যখন এটাকে আরো অ্যাডপ্ট করা হবে। অলরেডি হচ্ছে, মানে এডুকেশন এরকম হচ্ছে না তা নয়, অলরেডি ইউনিভার্সিটি এগুলোকে অ্যাডপ্ট করছে। ফিউচারে কি হবে, যেমন ধরুন একটা ক্লাসরুম, অনলাইন কোনো একটা ক্লাস হচ্ছে, সেই ক্লাসে যিনি পড়াচ্ছেন তিনি সে সময় লাইভ বলছেন এরকম নাও হতে পারে, সেটা হয়তো আগে থেকে রেকর্ডেড, কিন্তু ইউজারের ফিলিংটা এরকম হতে পারে সেই ইউজার তিনি লাইভ পড়াচ্ছেন, কারণ তার সঙ্গে ইন্টারাক্টিভ হচ্ছে, হয়তো কুইজ হচ্ছে, তার সঙ্গে পোল হচ্ছে, 4টে কোশ্চেন করছে, সেগুলো এমনভাবেই প্ল্যান করে ওর সঙ্গে ইন্টিগ্রেট করা আছে, ইউজারের ফিলটা হবে লাইভ প্রোগ্রাম হচ্ছে। অথচ এটা কিন্তু রেকর্ডেড, ইউজারের বিহেভিয়ার অনুসারে এআই ইন্টিগ্রেট করে তার কমিউনিকেশন এঙ্গেজমেন্ট এমনভাবে করা হয়েছে ইউজারের তার ক্ষেত্রে অ্যাডাপশনটা আরও বেটার হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা যে প্রশ্নটা আসছে, যেটা আপনি যেমন বলছেন যে যেটা স্কুল বা কলেজ যেটা করে যে একসঙ্গে পড়তে আসা, একসঙ্গে ক্লাস করা, যে অন্য যে ডেভেলপমেন্ট দিকগুলো যেগুলো তৈরি হয়, এক্ষেত্রে যদি শুধুই এরকম হয়, মানে আমি কথা বলছি যে শুধু এআই ক্লাসরুম, মানে ক্লাসরুমে টিচার নেই, তারা বাড়িতে বসে করছে, বা এমনিও গেল সেখানে টিচার নেই, এমনি হচ্ছে, বা সেক্ষেত্রে বা একজন দুজন, এবং যদি যেটা বললেন যে তারা গেল না, তারা বাড়িতে বসেই করছে, তো সেক্ষেত্রেও সেই জায়গাটা একটু হলেও হ্যাম্পার হয়ে যায় না, মানে একা একা তৈরি হওয়া, একা একা না, এটার কোথাও একটা ব্যালেন্স আনা দরকার বলে আপনি? ব্যালেন্স আনা দরকার, বাট এটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে অপশন নেই। তার মানে ধরুন আজকের দিনে বাচ্চারা এমনিতেই খুব একা হয়ে পড়েছে, তারা অলরেডি কম্পিউটার সেন্ট্রিক, ইভেন কিন্তু সেখানেও দেখবেন এই যে ধরুন গেম খেলে, তারা ডিসকর্ডে একটা কমিউনিটি থ্রু দিয়ে বন্ধুদের সঙ্গে তারা কমিউনিকেট অলরেডি কিন্তু তারা করছে। একটা প্লে স্টেশনে যখন গেম খেলছে, সে আর কিন্তু এখন আর একা খেলছে না, অলরেডি 4-5 জন কোলাবোরেটিভ মাধ্যমে তারা খেলছে। আমাদের লার্নিংয়ে অনলাইন অনেক কিছু করতে হবে, এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না, সেটাই হচ্ছে সময়ের দাবি। তাহলে আমাকে এর মাধ্যমে ইন্টিগ্রেট এমনভাবে করতে হবে যে কোনোভাবে একটা প্ল্যাটফর্মের থ্রু দিয়ে স্টুডেন্ট, টিচার্স, তাদের ফ্রেন্ডস, তাদের একটা কোলাবোরেটিভ ফ্রেমওয়ার্ক থাকুক, সেখানে ভার্চুয়ালি হলেও তারা যাতে এঙ্গেজ এবং কমিউনিকেট করতে পারে, যাতে সে একা কাজটা করছে এই ফিলটা না আসে। সেজন্য অলরেডি মেকানিজম আছে, যেমন করোনার সময় থেকে আমরা কি করেছি, স্টুডেন্টদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, সেখানে 4টে মেসেজ আসছে, সামহাও এদের মধ্যে একটা এঙ্গেজমেন্ট এবং কোলাবোরেটিভ ফ্রেম। কারণ আমি এআই এর থ্রু দিয়ে অনলাইন কাজগুলো হবে না, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, আমাকে এর মধ্যে কোলাবোরেশনটা ভালোভাবে যুক্ত করতে হবে যাতে তারা আইসোলেটেড ফিল না করে। রাইট। আপনি 10 বছর পরে কিরকম ক্লাসরুম ভাবছেন, মানে যেটা আমরা আলোচনা করলাম এরকম, না এর থেকেও আরো একটা অ্যাডভান্স জায়গায় চলে যেতে পারে? অ্যাডভান্স জায়গা 10 বছর পরে ক্লাসরুম বলে নয়, পুরো জিনিসটাই এখন আমরা এখন এআই এর কথা বলছি, সঙ্গে আপনি ভার্চুয়াল অগমেন্টেড রিয়েলিটিও শুনেছেন। মানে সেই জায়গা থেকে কি হয়, মানে আমি এই ঘরে বসে আছি, আমি ধরুন এখন একটা শপিং মলে গিয়ে একটা মেটেরিয়াল কিনতাম, যেটা আমরা এখন কুইক কমার্সের মাধ্যমে অর্ডার করি। তো এআর ভিআর যখন ইন্টিগ্রেটেড হবে, সঙ্গে এআই চলে আসবে, আমার ইউজার এক্সপিরিয়েন্স পাল্টে যাবে। মানে আমি হয়তো অনলাইনে একটা ক্লাস করছি, কিন্তু আমার ফিলটা হবে এখানে আমি বসে আছি, আমি হয়তো তার থেকে একটা বই নামালাম, নামিয়ে পড়ছি। যেমন আমি শপিংয়ের এক্সপিরিয়েন্স এই জন্য বললাম, বুঝতে সুবিধা হবে বলে, যে আমি কিনছি, ঘরে বসে অর্ডার দিলাম, মাল চলে এলো, সেটা আমার ফিলিংটা আসছে না, যেটা আমি শপিং মলে আমি কেন যাই, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য 4টে ঘাটাঘাটি করছি, সব হয়তো কিনছি না, যেটাকে আমরা উইন্ডো শপিং বলে থাকি। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এআর ভিআর এর মাধ্যমে আসবে, মানে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এই অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এআই যখন ইন্টিগ্রেট হয়ে যাবে, তখন এখন যতটা আইসোলেটেড মনে হচ্ছে ততটা আইসোলেটেড মনে হবে না। আমার মনে হবে আমি অনলাইন ক্লাসই করছি, বা আমি হয়তো কোনো একটা ম্যাচ দেখছি, আমি স্টেডিয়ামে গিয়ে দেখছি না, এমন একটা জায়গায় দেখছি। যেমন আপনি যদি রামোজি ফিল্ম সিটি অন্য জায়গায় গিয়ে থাকেন, দেখেছেন একটা অডিটোরিয়ামে গিয়ে আপনি হয়তো উড়ে যাচ্ছেন, আপনার ফিল আসছে যেন আপনি সত্যিই যাচ্ছেন, কাঁচ ভেঙে গেল, আপনার গায়ে জল ছিটে আসছে। এরকম ধরনের এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে আমার এখন যতটা আইসোলেটেড লাগছে অতটা আইসোলেটেড আর লাগবে না। তাহলে ওই বাকিদের তাহলে ভবিষ্যৎটা কি হবে, মানে যারা ধরুন আমরা এইটাতে যারা হচ্ছে আইসোলেটেড হচ্ছে না, মানে শুধুমাত্র আমি স্টুডেন্ট পার্সপেক্টিভে বলছেন, ইন জেনারেল, ধরুন আপনি যেমন ম্যাচের কথা বললেন, তাহলে টিকিট কেটে কি ম্যাচ দেখতে আর যাবে, বা সেই জায়গাটা যে এক্সপিরিয়েন্সটা, বা আপনি ধরুন দোকানের কথা, যে আমাদের পাড়ায় পাড়ায় যে এত এত দোকান আছে, মানে যে কারণে আমরা দোকানে যাই, যে এখনো অনেকে, আমি জানি যে অনেকেই আছে যারা ধরুন আমরা নর্মাল যে সবজি বাজার তারাও মানে অর্ডার করে আনে, আবার কিছু মানুষ এখনো মনে করেন যে তার মধ্যে হয়তো আমিও একজন, যে আমি গিয়ে জিনিসটা পরখ করে দেখে তবেই নেব, যেটা আপনি এখন যেটা বলছেন। তো সেক্ষেত্রে সেই ফিউচারটা কি হবে, বা সেটা কি এখনো জানা নেই যে আলটিমেটলি কিভাবে সেটা ইভলভ করবে? কারণ আমরা অ্যাকচুয়ালি এভাবে ইভলভ করে আমরা বুঝতে পারি না, আমাদের একটা ভয় কাজ করতে থাকে আর কি। না, ফিউচারটা ইভলভ করবে, এবং সেইভাবে যদি খতিয়ে দেখেন,
সিচুয়েশনটা কিন্তু একই আছে। কিরকম, আগেকার দিনে তখন জমিদার ছিলেন, তখন তার কি হতো, জমিদারি প্রথায় অনেকগুলো তার বাড়িতে জিনিস থাকতো, নায়েব, মুরব্বি, বাজার সরকার থাকতো। তারপরে করতে গেলে আমরা নিজেরা কিনছি। এখন করোনার সময় দেখুন, আমরা যখন কি হলো, আমি আটকে পড়লাম, আমাকে আমার যে চেনা সবজিওয়ালা তাকে ফোন করতাম, সে দিয়ে যেত। তার মানে অলরেডি কি সেই সবজিওয়ালা হোক, মাছওয়ালা হোক, বা আমার ডাক্তারবাবু, প্রত্যেকের সঙ্গে আমাদের একটা পার্সোনাল হিউম্যান কানেকশন আছে, তার মধ্যে দিয়ে একটা ট্রাস্ট তৈরি হয়েছে। তো সুতরাং এখন তেমন ব্যাপারটা একটা হাইব্রিড হয়ে যাবে। রবিবার যখন আমি সময় পাচ্ছি, আমি গিয়ে হয়তো কিনলাম, কিন্তু ওই সবজিওয়ালার প্রতি আমার ভরসা আছে, আমি জানি সে আমাকে ঠকাবে না, তাকে ফোন করে দিলে সে হয়তো আমার বাড়িতে বাইকে করেও সবজিটা পৌঁছে দিয়ে যাচ্ছে। সুতরাং আমার আজকে সময় কমে যাচ্ছে, আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছি। তো সবসময় যে আমি ওরমভাবে করতে পারবো, কিন্তু হিউম্যান টাচটা কিন্তু থাকবে। হিউম্যান টাচটা সময়ের সঙ্গে সঙ্গে সময়ের দাবি মেনে নিজের মতো করে ইভলভ করবে। কিন্তু তার মানেই সবচেয়ে আইসোলেটেড হয়ে মানুষ কিন্তু হয়তো বেশি দাম হলেও ওই লোকটার থেকেই কেনে, কারণ তার সঙ্গে আমার একটা পার্সোনাল টাচ তৈরি হয়েছে। সিমিলারলি আপনি যেমন বললেন যে কুইক কমার্স আসার পরেও, যদি আমরা তো ভেবেছিলাম কুইক কমার্স আসবে, শপিং মল আসবে, লোকাল দোকান বন্ধ হয়ে যাবে, তা কিন্তু হয়নি। সবগুলো নিজের মতো করেই বেঁচে আছে এবং কেউই কিন্তু বন্ধ হয়ে যায়নি। সেভাবেই মানে এই জীবন হচ্ছে জলের মতো, মানে যেরকম পাত্রে রাখবো সেরকম শেপাপ নেবে। সময়ের দাবি মেনে প্রত্যেকটাই ইভলভ করবে, সুতরাং এটা নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। এটা এলে অন্যটা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা নিজের মতো করে ফিটমেন্ট তৈরি করে নিজের মতো করে ইভলভ করবে। এই জায়গা থেকে যেটা, যে এআই এর যে পার্টটা আপনি বলছিলেন, যে একটা ভয় কাজ করে অনেকের মনে, যে এআই বাবা থাক, এ বাবা থাক, এটা কতটা ডেট্রিমেন্টাল। মানে দূরে যে কোনো জিনিস আমরা আমরা দেখি যে মানে দূরে সরিয়ে রেখে খুব একটা লাভ হয় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ছাত্র, ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ, তো কতটা এআইকে আপন করে নেওয়া দরকার বলে আপনি মনে করছেন, মানে ছাত্রছাত্রীর ক্ষেত্রে বিশেষ করে এবং অভিভাবকদের ক্ষেত্রে? দরকারের থেকে আমি বলবো বেশি এটা হচ্ছে, আমার কাছে অপশন নেই। আপনি অলরেডি দেখে থাকবেন, খবর বেরিয়েছে ওরাকেলে লোক ছাঁটাই হলো, মেটাতে লোক ছাঁটাই হলো। তাহলে আমি আজকের দিনে আমরা মনে করছি অনেক ক্ষেত্রেই যে এআই আমাদের জব কেড়ে নেবে, সেটা কিন্তু নয়। এআই এসেছে এখানে হিউম্যান ইন্টেলিজেন্সকে হেল্প করার জন্য। মানে এআই ইজ নট হিয়ার টু রিপ্লেস হিউম্যান ইন্টেলিজেন্স। এআই কি করবে, হিউম্যান ইন্টেলিজেন্সকে এলিভেট করবে। মানে আমার যে রিপিটেটিভ টাস্ক, যেটা করতে আমার প্রচুর সময় লাগতো, সেগুলোকে আমার জন্য সহজ করে দেবে, যাতে মানুষের যে অ্যাকচুয়াল ক্ষমতা, সেই বুদ্ধিবৃত্তির মৌলিক জায়গাটাতে সেই যাতে ফোকাস করতে পারে। তাহলে আমি যদি সেটা না শিখি, তাহলে আমি অবসোলেট হয়ে যাব। কিভাবে অবসোলেট হব? এআই দিয়ে অবসোলেট হব না, আমি এমন একজন হিউম্যানের দ্বারা অবসোলেট হব যে এআই জানে। তার মানে ধরুন এক্সাম্পল বলি, আমরা আগের দিনই একটা ওয়ার্কশপে একটা এজেন্টিক প্ল্যাটফর্ম ডিজাইন করছিলাম। মানে ধরুন আজকে রাত্রিবেলা 10টার সময় আমি ঘুমোতে যাব, আমি এজেন্টটাকে বলছি তুমি সারা রাত্রি ধরে খাটাখাটনি করো, এই হচ্ছে সোর্স, এই সোর্সগুলো থেকে সারা রাত্রি ধরে আজকের দিনে কী কী সাইবার রিলেটেড ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট, ব্রিচ, নিউজ, সব তুমি কালেক্ট করবে, করে সকালবেলা 8টার সময় আমার একটা সামারি নোট বানিয়ে আমার মেলবক্সে আসবে, তার বেসে আমি অ্যাকশন নেবো। সে সারা রাত্রি ধরে ওটা করবে, আমাকে দিয়ে দেবে, সকাল বসে করবো। নাহলে এটাকে আমাকে কী করতে হতো, একজন মানুষকে লাগিয়ে সেটাকে করতে হতো। সেই মানুষের হয়তো স্যালারি হতো 15 থেকে 20,000 টাকা, এবং এই কাজটা আমি যাকে দিয়ে করাচ্ছি সেই এআই এর খরচা হচ্ছে ধরুন $20 প্রতি মাসে। তাহলে এবার আপনি বুঝুন, আমি যদি এটা এই পদ্ধতিটা না শিখি, তাহলে তো আমি অবসোলেট হয়ে যাব। আমার কাছে আজকের দিনে কোনো চয়েস নেই, এই জন্য নেই যে আমি যাতে অবসোলেট না হয়ে যাই এমন একজন লোকের দ্বারা। মানে আজকের দিনে ক্রিয়েটিভ, মানে ক্যানভাতে বলুন, যেভাবে যে ধরনের ক্রিয়েটিভ তৈরি, আজকের দিনে প্রেজেন্টেশন, মানে আগের দিনে আমরা দেখছিলাম যে ক্লড ডিজাইনের থ্রু দিয়ে যেভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, গামা প্রেজেন্টেশন এআই দিয়ে যেভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, আজকের দিনে স্ট্যান্ডার্ড পিপিটি বেস প্রেজেন্টেশন অবসোলেট হয়ে যাবে। মানে আগের দিন আমি এক জায়গায় করাচ্ছিলাম, যেখানে দেখা যাচ্ছে ক্লডের একটা প্ল্যাটফর্ম আছে আর্টিফ্যাক্ট বলে, সেখানে ভিজুয়াল প্রেজেন্টেশন ওয়েব বেসড HTML ফরম্যাটে দেওয়া যাচ্ছে। মানে ইউজারের এঙ্গেজমেন্ট অনেক বেশি হবে। তার মানে আমাকে যুগের দাবি অনুসারে আমার কাছে কোনো চয়েস নেই, আমি এটা শিখবো কি শিখবো না। যদি আমি না শিখি, তাহলে আমি অবসোলেট হয়ে যাব, আমার কাছে কিচ্ছু করার থাকবে না। তো এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন আনা দরকার। কারণ যে অভিভাবকরা এই মুহূর্তে অভিভাবকের জায়গায় রয়েছেন, তারা এআই এর প্রভাব দেখেনি। এবার ছাত্রছাত্রীরা বা ইভেন যারা একদম বাচ্চা, যারা জন্ম, তারা তো এমনি তাদের জেনারেশন ওয়াইজ তারা একদমই আলাদা এই আজকের দিনের স্টুডেন্টরা। তো তারা যেভাবে ভাবছে, অভিভাবকদের সেই ভাবনার মধ্যে একটা ভাবনা পার্থক্য বেশিরভাগ ক্ষেত্রে থেকে যাচ্ছে। আপনার কথা আলাদা, আপনি যেটা বলছিলেন আর কি, যে আপনার মেয়ের ক্ষেত্রে যে আপনি দেখছেন, বা হয়তো আপনি আরো বেশি অ্যাডভান্স বলতে পারবেন,
তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাও কতটা ইম্পর্টেন্ট যে মানসিকতায় পরিবর্তন, অভিভাবক। অভিভাবকদের মানসিকতার পরিবর্তন করতে হবে, বা তার সঙ্গে এটাও আমি মনে করি যে এটা খুব চাপাচাপি করে করতে হবে না, যুগের দাবিতে এমনিই হয়ে যাবে। যেমন ধরুন, যেটা আমি বলছিলাম, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তার মানে আজ মানে আমরা অনেকেই গুগল নিয়ে খুব হ্যাবিচুয়েটেড। গুগল কিন্তু ওর সঙ্গে অলরেডি এজেন্টিক প্ল্যাটফর্ম ইনবিল্ড করে দিচ্ছে। সুতরাং আমি যদি চাই বা না চাই, অটোমেটিক এআই এজেন্টসকে আমি ইউজ করতে শুরু করব। সুতরাং আজ থেকে, এখন আমরা এআই এর কথা বলছি, ঠিক আজ থেকে 18 মাস পরে আমরা এজিআই এর কথা বলবো, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। সেটা কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্সের কাছাকাছি চলে আসবে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। সুতরাং আমি একটা হচ্ছে আমি নিজে থেকে করি, আর যদি নিজে থেকে না করি, অটোমেটিক 18 মাস পরে আমার সিস্টেমটি এমনভাবে টেকনোলজিতে ইভলভ করে যাবে, আমি বাধ্য হয়ে করব। সুতরাং আজকের দিন আর 18 মাস পরের দিন সম্পূর্ণ আলাদা হবে, যখন এজিআই চলে আসবে। আপনার যে প্রাইম সার্ভ যে কোম্পানি, যে সাইবার সিকিউরিটি প্লাস ইনফরমেশন সিকিউরিটি, তো সেটা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে কাজ করে। তো এখানে ছাত্রছাত্রী বা এদের জন্য কি কিছু ভাবনা চিন্তা আপনাদের আছে, বা এডুকেশন সিস্টেমের জন্য বিশেষ করে? আর এই রাজ্য হোক বা যেখানে ইন্ডিয়ায়, ভারতে আমি জানি না এখনো অতটা ওই এডুকেশন সিস্টেমে পরিবর্তন এসেছে কিনা, যে এটাকে কিভাবে হ্যান্ড ইন হ্যান্ড করা যায়, কারণ এআই এর সঙ্গে আপনাদের এটা পুরো জড়িয়ে রয়েছে আর কি। হ্যাঁ, সাইবার সিকিউরিটি এআই পুরোটা একসঙ্গে একই সূত্রে বাঁধা। তো এআই এর কথা সারা পৃথিবী জুড়েই, এআই ইজ প্রচণ্ড হাইপ সার্কেলে যেহেতু আছে, এআই এখনও খুবই আনরেগুলেটেড। মানে বিভিন্ন লোক বিভিন্নভাবে নিজের খুশি মতো ইউজ করছে, এটাকে কন্ট্রোল করা মুশকিল হচ্ছে। তার জন্য সারা পৃথিবীতেই এআই নিয়ে পলিসি আনা হচ্ছে। যেমন ইউনেস্কোর কিছু পলিসি ছিল, ইউরোপে এআই অ্যাক্ট এসেছে, ইন্ডিয়া গভর্নমেন্ট এআই নিয়ে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করছেন। সঙ্গে একটা ফ্রেমওয়ার্ক উঠে এসেছে যেটা হচ্ছে এআইএমএস, তার মানে ISO 42000। তার মানে এআই এর ইউজেসটাকে আমাকে রেগুলেটেড করতে হবে, নাহলে কিন্তু এটা হাতের বাইরে চলে যাবে। ঠিক যেভাবে এর পূর্ববর্তী হাইপটা ছিল আমাদের এই যে বিটকয়েন বা ধরুন এই ধরনের জিনিসের উপর ছিল, সেটাকেও রেগুলেট করার চেষ্টা হয়েছে, এটাকেও রেগুলেট করতে হবে, নাহলে জিনিসটা হাতের বাইরে চলে যাবে। এবার জব এক্সপিরিয়েন্টের জন্য কি হয়, মার্কেটে যত পরিমাণে লোক দরকার, আমাদের সাইবার স্পেসই বলুন বা এআই বলুন বা দুটো কনভার্স স্পেসে বলুন, যত ধরনের লোক দরকার, ইন্ডিয়া যত ধরনের লোক, সারা সমস্ত অর্গানাইজেশন মিলিয়ে, মানে আমরা ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, সার্টিন, তার পার্টে যে 200খানা অর্গানাইজেশন আছে ভারতবর্ষে, এই 200খানা অর্গানাইজেশন ফুল মিলেও আমরা সমস্ত কাজ করতে পারছি না, যত রিসোর্স নেই বলে। তেমন আমরা তো বলছি এত লোকের চাকরি নিয়ে গেলে কী হবে, কারণ যে সেই রিসোর্সগুলো অনেক ক্ষেত্রেই জবের জন্য রেডি নয়। যেটা আমি শুরুতেও বলেছিলাম, ইন্ডাস্ট্রি একাডেমির মধ্যে অনেকখানি গ্যাপ আছে, যার ফলে এই স্টুডেন্টরা অনেক কিছুই থিওরিটিক্যাল শিখেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কী করে ওটাকে ইমপ্লিমেন্টেশন করা যাবে, কী করে দেশের, সমাজের, মানুষের ভালো হবে, সেই ইন্টারপ্রিটেশনটা করতে পারছেন না। এবং সেইখানেই আমরা অ্যাজ এ অর্গানাইজেশন আমরা কী করি, আমরা অনেক ক্ষেত্রেই সামারের সময় অনেক ইন্টার্নরা আসতে চান, আমরা তাদেরকে আমাদের সিস্টেমের সঙ্গে ইন্ডাক্ট করি, এক্সিস্টিং প্রজেক্টের সঙ্গে তাদের যুক্ত করার চেষ্টা করি। তারা তার মধ্যে যদি সেখান থেকে যাদের ইন্টেন্ট ভালো থাকে, ইন্টেন্ট মানে কিন্তু স্কিলস নয়, আমরা সকলেই দেখেছি এটা হচ্ছে অ্যাটিটিউড, তার শেখার ক্ষমতা। আমি অনেক কিছুই জানি না, কিন্তু কিভাবে আমি নিজে নিজে জানার রাস্তা বার করার ক্ষমতা রাখি কিনা, মানে এগুলো হচ্ছে জীবনের অবস্টাকেল। আমি জানি না বলে আমি কি করবো? একটা উপায় হচ্ছে স্যারকে গিয়ে বললাম, স্যার আমি জানি না, কি করতে হবে বলো। অথবা আমি স্যারকে গিয়ে বা আমার মেন্টরকে গিয়ে বললাম যে আমি এটা জানি না, এটা অসুবিধা হচ্ছিল, আমার মনে হচ্ছে অপশন এতে হতে পারে, বিতে হতে পারে, সিতে হতে পারে। মেন্টর তাকে বলে দেবে না, বিটা কিন্তু রাইট পাথ, এতে গেলে তুমি তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছবে। তা আমরা খুঁজি এই ধরনের লোক, এরকম লোকই খোঁজে, যে কার মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে যে কি পসিবল অপশনস হতে পারে। আদারওয়াইজ চিরকালই যদি আমি বলি আমি এটা বুঝতে পারছি না, আমি জানি না, আমাকে শিখিয়ে দাও, তাহলে সেটা ক্লাসরুম বেসড শিক্ষা, এবং সেই শিক্ষা ইন্ডাস্ট্রির সে সময় থাকে না তাদেরকে অতখানি শেখানো। তাহলে ইন্টার্নশিপের মাধ্যমে আমরা চেষ্টা করি এটা জাজ করা, তাদেরকে শেখানো, তাদেরকে অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করার। কারণ যেটা আমি বারবার আবার বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কলকাতার বুকে যতগুলো কোম্পানি আছে সাইবার সিকিউরিটি এআই নিয়ে কাজ করে, তারা প্রত্যেক দিন রাশি রাশি লোক খুঁজছেন, আমরাও খুঁজছি, লোক পাওয়া যায় না যথেষ্ট। মানে লোক পাওয়া যায় কি, যে লোকটাকে দিয়ে মিনিংফুলি কাজ করানো যাবে সেরকম পাওয়া যায় না। এবং আজকের দিনে অসুবিধাটা যেটা প্রথমে আমরা শুরুতে বলেছিলাম, যে আমরা সঠিক কোশ্চেন করতে পারছি না। এই অভাবের জন্য কি হয়, ধরুন সেই ছেলেটি কোনো একটা কাজ ঠিকমতো করতে পারছেন না, সে নিজেই যেমন সঠিক কোশ্চেন করতে পারছেন না, তাকে যদি পাল্টা কেউ কোশ্চেন করে, তুমি এই কাজটা কেন করতে পারোনি, তোমার এভাবে করা উচিত ছিল, এইভাবে তুমি কেন করলে না, এই কোশ্চেন করলে সে ডিমোটিভেটেড হয়ে যায়। কারণ এর কারণটা হচ্ছে আমাদের পরিমণ্ডলে
যেহেতু আজকের দিনে বকাবকি হয় না, কোনো স্ট্রং কমিউনিকেশন করা যায় না, বাচ্চারা খুব প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে বড় হয়ে উঠছে, তারা নিজেরা যেমন কোশ্চেন করতে পারছে শিখছে না, তাকে কেউ কোশ্চেন করলে সে ডিমোটিভেটেড হয়ে যায়। এটা কিন্তু গ্রাসরুট লেভেল থেকে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক, বাবা মা সবাইকে তাদেরকে জীবনের হার্ড সিচুয়েশনটা কী করে হ্যান্ডেল করবে এই শিক্ষাটা যদি না দিতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা সাকসেসফুল হতে পারবে না, কারণ তার সেই জীবনে সেই শিক্ষাটা তার মধ্যে গড়ে ওঠেনি। তো এটাই সাকসেসফুল হওয়ার মন্ত্র, বা সাকসেসফুল স্টুডেন্ট বা সাকসেসফুল জীবনে হওয়ার ক্ষেত্রে এইটাই হচ্ছে আসল আসল কথা। এই জন্য কারণ আমরা যখন দেখি মানে যারা জব এক্সপিরিয়েন্ট হোক বা যারা নতুন এন্টারপ্রেনারশিপ হতে চাচ্ছেন, নতুন উদ্যোগপতি, তারা সবাই খালি দেখেন স্টিভ জবসের গ্লোরিয়াস জিনিসটা, তারা দেখেন মুকেশ আম্বানি এত সাকসেসফুল হয়েছে, কিন্তু এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। তার নিচে কত ব্যর্থতা ছিল, কত তাকে পরিশ্রম করতে হয়েছে, কত রক্ত ঘাম ঝরিয়ে তাকে ওই জায়গায় আসতে হয়েছে, সেটা তার চোখে পড়ছে না। যার ফলে তার সময় সবসময় মনে হয় জীবন সবসময় খুবই গ্লোরিয়াস হবে, আমি পড়াশোনা করে পাশ করব, যে চাকরিটা পাবো প্রথম দিন থেকেই প্রচুর অর্থ উপার্জন করব এবং লাইফ সবই স্মুথভাবে চলবে, সেরকম নাও চলতে পারে। কতটা এআই বেসড এডুকেশন সিস্টেমের জন্য ইন্ডিয়া তৈরি বলে আপনি মনে করেন? ইন্ডিয়া আস্তে আস্তে তৈরি হচ্ছে, কারণ দেখুন ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেসে ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে সারা বিশ্বের তুলনায়। যেমন আপনি এতগুলো জিনিস দেখেছেন, জিএসটি আমরা করতে পেরেছি, আমরা ডিজি যাত্রা হয়েছে, আমাদের এখানে আধারের মতো সিস্টেম হয়েছে, মানে ইন্ডিয়ার পপুলেশন খুব বড় এবং এখানে ডাইভার্স জিওগ্রাফিজ, পলিটিক্যাল, জিওগ্রাফিক, কালচারাল সিচুয়েশন, ভাষার সিচুয়েশন আলাদা। সেই রকম জায়গায় এত সংখ্যাগরিষ্ঠ দেশে অলরেডি যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, পৃথিবীর প্রথম বিশ্বের অনেক দেশে কিন্তু এরকম জিনিস করা যায়নি। মানে আজকের দিনে ইউপিআই সিস্টেমে যেভাবে আমরা টাকা ট্রান্সফার করি, যেভাবে ক্যাশলেস ব্যবস্থা আমরা চলে এসেছি, যেটা ম্যাজিক্যাল। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া ডিজিটাল অ্যাডাপশনে কিন্তু অনেকখানি এগিয়ে আছে। এবার সেই ডিজিটাল অ্যাডাপশনটা কারণ ইন্ডিয়ান ই গভর্নেন্সে অনেক কাজ হয়েছে, তার মধ্যে স্টেট ডেটা সেন্টার আছে, ই ডিস্ট্রিক্ট আছে, সোয়ান আছে, তার মানে আমাদের গ্রাসরুট গ্রাম থেকে শহর অবধি কানেক্ট করার যে ফাউন্ডেশন, সেগুলো কিন্তু রেডি করা হয়েছে, যেটার উপর এই যে এআই অ্যাডাপশন বলছেন সেটাকে অ্যাপ্লাই করানো খুবই সহজ। সেটা গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন পলিসি নিচ্ছেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের এআই পলিসি তৈরি হচ্ছে, তার উপর এটা রোল আউট করা কিন্তু অনেকখানি সহজ হবে, কারণ অলরেডি সেই ফাউন্ডেশনটা আমাদের জন্য তৈরি। রাইট। একটা জিনিস যেটা বলবো যে এই আমাদের যে ক্লাসরুমে যেটা ছিল যে ওয়ান টিচার ফর অল স্টুডেন্ট এরকম আর কি, সেটা কি পাল্টে যাবে কি মনে হয়? মানে সেটাও এই বা যে এডুকেশন সিস্টেমে, তারপর যে এক্সাম, যেটা বারবার বলছিলেন যে মার্কসের নাম্বার প্রচুর, 98 যেটা শুরুতে আলোচনা হচ্ছিল, কিন্তু সেটাও কি একদম শুধুই মার্কস ভিত্তিক? সেটাও কতটা ডেটেড হয়ে থাকবে আলটিমেটলি? না, সেটা তো থাকবে না, অলরেডি সেটা ধরুন ইভলভ করেছে অলরেডি। যেমন আমি প্ল্যাটফর্মের কথা বলছিলাম, কোর্সেরা, মানে ধরুন আপনি এটা পড়তে চান, এআইএমএল নিয়ে আমি পড়তে চাই, আপনি অলরেডি সেখান থেকে সার্চ করে হাওয়ার্ডের কোন প্রফেসর, তার কি রেটিং, কি ধরনের ভিডিও, আপনি স্টাডি করে আপনি কোর্স সিলেক্ট করতে পারছেন। মানে আজকের দিনে আমাদের কাছে কনজিউমারের যে পাওয়ারের কথা বলি, মানে ধরুন আমি ডাক্তার দেখাবো, আমি অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে দেখি না কার কি রেটিং, কি এক্সপিরিয়েন্স। তো সেরকমভাবে স্টুডেন্টরাও যখন পড়াশোনা করবেন, অনলাইন অ্যাডাপশন হবে, এআই এর যত আরও বাড়বে, অলরেডি সেগুলো আছে বিভিন্ন প্ল্যাটফর্ম। মানে দেখুন অলরেডি আন একাডেমি বা এরকম, এরা যেভাবে পড়াচ্ছেন, পড়ার ডায়নামিক্স কিন্তু অলরেডি পাল্টে গেছে। তো সেই জায়গা থেকে ফিউচারের দিকে স্টুডেন্টরাও চুজ করতে পারবেন যে কোন টপিক, কার অ্যাক্রেডিটেশন, কী তার রেটিং, তার কি প্র্যাকটিক্যালিটি, সেরকমভাবে তারা কোর্স সিলেক্ট করবেন, সেরকমভাবে টিচার সিলেক্ট করতে পারবেন, সেরকমভাবে মডিউল সিলেক্ট করতে পারবেন, সেই মতোই তারা পড়াশোনা করবেন। মানে ওয়ান টিচার ফর অল এই ব্যাপারটা না, হ্যাঁ, টিচারদেরও মধ্যেও কম্পিটিশন চলে আসবে, মানে কোন টিচার বেশি সাবস্ক্রাইবার পাবে। মানে আজকে দেখবেন অনেক টিচার ইউটিউবেও বিভিন্ন ভিডিও দিচ্ছেন, স্টুডেন্টরা ইউটিউব দেখে শিখছে। তার মানে আজকের দিনে, এবং আমাদের যে রেজাল্ট বেরিয়েছে বা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, অনেকেই বলেছে যে তারা ইউটিউব দেখে পড়েই, তাদের কোনো টিউটার ছিল না, তাদের ইউটিউবই তাদের টিউটার। সেটাই ফিউচারে হতে পারে। এটাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত, এই জন্য যে এটা সেলফ লার্নিং এর প্রবণতা। মানে যখন আমি টিচারের সঙ্গে কথা বলছি, বারবার ঘুরে আসতে পারে, স্যার আমি বুঝতে পারছি না, আমার অঙ্কটা করে দিন। ইউটিউব টিচারে সেটা করা যাবে, তাহলে ওটাকে আমাকে শুনতে হবে, শুনে নিজের মতো ট্রাই করতে হবে। না পারলে আমার কাছে ইনস্ট্যান্ট কমিউনিকেশনের অপশন নেই, তাহলে ওই মুহূর্তে আমি অবস্টাকলটা দূর করার জন্য নিজে কিছু চেষ্টা করব, না পারলে আরও 4টা অল্টারনেট ভিডিও খুঁজবো। তার মানে আমার মধ্যে অটোমেটিক্যালি বাই ফোর্স একটা সেলফ লার্নিংয়ের প্রবণতা তৈরি হচ্ছে, যেহেতু ওই মুহূর্তে কারোর সঙ্গে আমার ইন্টারাক্ট করার সুযোগ নেই। এটা কিন্তু একটা ফোর্সফুল মেকানিজম,
এই সেলফ লার্নিং মেকানিজম এটাকে ইনভোক করানোর। তো সেটা কিন্তু ইউজফুল হবে, এবং এটা করলেই কিন্তু মানুষের মনে থাকবে বেশি, কারণ অলরেডি আমরা প্রচুর ইনফরমেশনের মধ্যে আছি। সেখানে যদি আমি নিজে শেখার প্রবণতা না তৈরি করি, তাহলে কিন্তু পুরোটাই মুখস্থ বিদ্যা হবে এবং সেটা খালি মার্কস সেন্ট্রিকে যাবে। যদি আমি ফাউন্ডেশন তৈরি করতে চাই, আমাকে সেলফ লার্নিংয়ে জোর দিতে হবে, এবং সেখানেই অনলাইন মেকানিজমটা কিন্তু অনেকখানি হেল্প করতে পারে। রাইট, এই ইনফরমেশনের কথাই বললেন, মানে এক্সেসিভ ইনফরমেশন তো অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে, সেটাও তো সে খুব তো ইম্পর্টেন্ট। করবেই। সেই জন্যই তো আমার প্রথম থেকে বললাম যে আমাকে এর বুঝতে হবে এর problem। মধ্যে থেকে ছেঁকে নিতে হবে যে কিভাবে আমি চাকরিতে ছেঁকে নিতে পারি কোনটা মিনিংফুল, কোনটা আমার জন্য ইউজফুল। এবং সেটার জন্য তৈরি হতে হবে সেটার জন্য তৈরি কমিউনিটি হতে বইতে, হবে। যে কিভাবে কি হবে। আর মার্কসের ক্ষেত্রে কি বলবেন, যে এই যে মার্কসের এত ঝুড়ি মার্কস, আদৌ সেটা কি কতটা হেল্পফুল হবে আলটিমেটলি? ইন্ডিয়াতে এখনো শিক্ষা ব্যবস্থাটা মার্কস সেন্ট্রিক সেভাবেই দেখা হয়, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু সেভাবে দেখে না। মানে আমরা যখন হায়ার করি, আমি কলেজে গিয়ে হয়তো প্রথমেই বলি আমার কিন্তু এরকম লোক চাই না কে ট্রেড টপার, সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, আমি খুঁজছি কার উৎসাহ বেশি আছে, একটু নিডি ব্যাকগ্রাউন্ডের ছেলে। আপনি আমার যে সেই মুভির কথা বলেছিলাম সেখানেও দেখেছেন আপনি, 3 Idiots মুভিতে যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল, মানে ইন্টারভিউয়ার কিন্তু ওটাই খুঁজছেন যে তার মধ্যে অন্যরকম কি স্পার্ক আছে। ঠিক। তার জন্য আজকের দিনের যারা জব অ্যাসপিরেন্ট, তাকে নিজেকে অন্যভাবে মার্কেটের কাছে প্রজেক্ট করতে হবে। তার মানে আমি বললাম আগে থেকে ইন্টার্নশিপ করা যেতে পারে, শেখা যেতে পারে, কোর্সেরা উডারের মতো কোর্স থেকে নতুন কিছু লার্ন, মানে শুধু আমি এডুকেশনে বিটেক করেছি বা ডিপ্লোমা করেছি তার জন্য আমি বেটার মাইলেজ পাবো তা নয়, কিন্তু এখন কম্পিটিটিভ এজ, আমাকে দেখাতে হবে এই নর্মাল এডুকেশনের পাশাপাশি আমি আর নতুন কি করেছি, এবং তার জন্য আমাকে নিজেকে সেভাবে প্রেজেন্টও করতে হবে। তার মানে কি, আমার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে পারে। মানে আমি শুধুই একটা রিজিউম আর সিভি নিয়ে জমা দেবো, সেটাতে কিন্তু আজকের দিনে আমার সেই ভ্যালু এডিশন তৈরি হবে না। তার সঙ্গে এখন আরও জিনিসটা সুন্দর ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, ইন্টারনেট আপনার যেহেতু হাতে আছে, আপনি এরকম জিনিস এআই এর মাধ্যমে শিখে আপনি নিজেও ঘরে বসে অনেক ছোট জিনিস করতে পারেন। মানে আমি একজন স্টুডেন্ট, আমি বললাম আমি ইউটিউবার হবো, এটাও তো একটা পেশা। আমি আজকের দিনে ইনস্টাগ্রামে কিছু একটা করবো, ইনফ্লুয়েন্সার তৈরি হব, আমি ফুড ভ্লগার হব, আমি আজকের দিনে এখানে বসে ছোট ছোট কোম্পানির বিভিন্ন ধরনের গ্লোবাল বিভিন্ন অর্গানাইজেশন যারা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, আমি এআই দিয়ে ইউজ করে তাকে দেবো। তার মানে আজকের দিনে এআই এর অ্যাডাপশনটা যদি ঠিক করে হয়, স্টুডেন্টরা অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং, ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ, কন্টেন্ট রাইটিংয়ের কিছু, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ, যেগুলো কিন্তু আজকের দিনে বেশ কিছুদিন আগে হলেও আমার একটা টিম ওয়ার্ক দরকার হতো, আজকের দিনে এই টিমগুলো কিন্তু আমার এআই এজেন্টস। তার সেগুলো যদি আমি শিখি, আমি ঘরে বসে একজন সোলোপ্রেনার হিসেবে আমি কিন্তু ফ্রিল্যান্সারের মতো অনেকগুলো কাজ ঘরে বসেও করতে পারবো। এটাও কিন্তু আমার জব হতে পারে। সবাইকেই যে ট্র্যাডিশনাল কাজ করতে হবে, চাকরি করতে হবে, এরকম তো নয়। তার মানে এই এআই অ্যাডপশন যদি ঠিক করে তৈরি হয় এবং এজেন্টিক এআই এর ফ্রেমওয়ার্কটা আমি ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু আমি নিজেই এমন কিছু কাজ করতে পারবো, এন্টারপ্রেনারশিপ আমাদের মধ্যে গড়ে উঠতে পারে। তার জন্য ফ্রেমওয়ার্কটা বোঝা দরকার। মানে সিলেবাসের বাইরে, মানে সিলেবাসে নেই, আমরা একটা সময় একটা প্রোগ্রাম হতো সিলেবাসে নেই বলে, তো সেটা অন্য ধরনের অনুষ্ঠান হতো, কিন্তু এখানে ওদের সিলেবাসে নেই। শুধুমাত্র এই ক্রিয়েটিভ গান বাজনা বা সেগুলো নয়, এখন বোধ এই পার্টগুলো বোধ হয় সিলেবাসে নেই, এর বাইরে করা ইম্পর্টেন্ট। আপনি কি? অবশ্যই ইম্পর্টেন্ট। মানে যেটা আমি বলছিলাম টিম ওয়ার্ক, যেমন ধরুন NA10 এর মধ্যে একটা টুল আছে, এটা এত ইন্টারেস্টিং, মানে কিছুই না, ধরুন আপনি কোনো একটা ইনফরমেশন দিলেন আপনার হোয়াটসঅ্যাপে বা সিগন্যালে, সেই ইনস্ট্রাকশনটা এজেন্টিক এআই ঘুরে সমস্ত কিছু কাজ করে ফিনিশ প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবে, যদি আপনি ঠিক করে ইউজ করতে পারেন। তার মানে আজকের দিনে ইন্টারনেটের দুনিয়ায়, এআই এর দুনিয়ায় আপনি কিন্তু একা নন, আপনার জন্য অনেক এজেন্ট বা বট বসে আছে, প্রোভাইডেড আপনি তাকে ইউজ করতে শিখেছেন। তার মানে আপনার কাছে এখন আর আমি একা, আমার টিম নেই, আমাকে লোক হায়ার করতে হবে, কাজ কি করে করব তা কিন্তু নয়। আমার কাছে অনেক লোক বসে আছে, সেই লোকগুলো হয়তো এজেন্ট, কিন্তু আমি তাদেরকে যদি ঠিক করে ইউজ করতে পারি, মানে মিরাকলস জিনিস তৈরি হবে, যেটা আমি এখানে বসে ভাবতেও পারছি না। তো একদমই এখান থেকে যে প্রশ্ন করবো যে স্টুডেন্টরা, কারণ দিনের শেষে তো জব ল্যান্ড করতে হবে, জব পেতে হবে, তো কি জিনিসগুলো মাথায় রাখবে এবং এআইকে কিভাবে সঙ্গে নিয়ে সেটা চলবে, বা কোন কোন টুলগুলো আপনার মনে হয় অন্তত বেসিক এই জায়গাগুলোকে একটা ট্রেনিং হওয়া দরকার, বা যেটা বলছিলেন যখন ক্লাসরুম পরীক্ষার পর যেটুকু সময় পাওয়া যায় সেটুকু হোক বা আলাদা করে হোক, আপনি কি মনে করছেন দরকার জব পেতে গেলে? জব পেতে গেলে যে আজকের দিনে ইন্ডাস্ট্রি যেভাবে খুঁজছে, মানে মোর অ্যাকাউন্টেবল এবং ওনারশিপ যার মধ্যে বেটার আছে, সেই লোককেই ইন্ডাস্ট্রি খুঁজছে, এবং সেটা কিন্তু এন্টারপ্রেনারশিপের মধ্য দিয়েই তৈরি হয়। তাই জন্য আমি স্টুডেন্টদের বলতে চাই যে যখন তারা পড়াশোনা করছেন, তারা ছোটোখাটো কাজ ঘরে বসে এআইকে ইউজ করে করুন, এবং সেটাকে
দিয়ে তারা পকেট মানিও তৈরি হয়। মানে ধরুন এই যে আমি একটা জিনিস পড়লাম, কিছু একটা সাবজেক্ট একটা পড়লাম, সেটাকে পড়ে আমি নিজে একটা ভিডিও করতে পারি, আমার একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। দেখা গেলো সেই ইউটিউব চ্যানেলটা হিট হতে পারে। আমি যে স্টুডেন্টকে বাড়ি বাড়ি গিয়ে এখন একটা প্রাইভেট টিউশনি করতে বেরোম, নাও হতে পারে। আমি একটা জিনিস পড়েছি, হয়তো নোটবুক এলাম কোনো একটা মাধ্যমে শিখেছি, শেখার পরে আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি একটা ভিডিও করলাম, ইউটিউবে তুলে দিলাম। দুটো সুবিধা হলো, একটা হচ্ছে আমি নিজেও একটা রিক্যাপ করতে পারলাম, যেটাকে আমরা আগেকার দিনে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতাম, সেটাকেই মজার ছলে আমি একটা ইউটিউব ভিডিও করে তুলে দিলাম। সেই ইউটিউব ভিডিওটা অন্য 4টে লোক শুনবে, আমার নিজের রিক্যাপও হলো, এবং সেখান থেকে আমার একটা নিজস্ব চ্যানেলকে মনিটাইজেশন করার ব্যবস্থাও হতে পারে। পাশাপাশি যে কী কী ধরনের টুল ইউজ করা, যেটা আপনি বলছেন, যেমন ধরুন আজকের দিনে অনেকেই ভাবছেন যে এই বিভিন্ন ধরনের টুল, লাইসেন্স টুল না হলে বা প্রো সাবস্ক্রিপশন না পেলে সব জিনিস করা যায় না, কারণ সেটা একদমই ভুল। তার কারণ আমরা চ্যাট জিপিটি, ক্লড, এগুলোকে আমরা ওই গুগল সার্চের মতো করে ইউজ করি বলে আমাকে ভেঙে ভেঙে ইউজ করতে হবে। যেমন আমি শুরুতে বললাম, জেমিনির অলমোস্ট অনেক কিছুই ফ্রিতে ওরা দিয়ে দিয়েছে। ইমেজ তৈরি করতে পারলে আমি ন্যানো ব্যানানা ইউজ করতে পারি। আজকের দিনে পড়াশোনার জন্য আমি নোটবুক এলএমকে খুব মারাত্মকভাবে ইউজ করতে হবে, মানে ইউজ না করলে আমি পিছিয়ে পড়বো। কারণ নোটবুক এলএমের মধ্যে এত ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম আর দুটো নেই। মানে সেখান থেকে বিভিন্ন জিনিসকে সার্চ করে পড়াশোনার জন্য আমাকে ক্যাপসুল বানিয়ে দেওয়া, অডিও বুক বানিয়ে দেওয়া, ভিডিও বানিয়ে দেওয়া, নোটবুক এলএম বানিয়ে দেবে। প্লাস যদি আমি কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চাই, যে কোনো একটা প্রজেক্ট বানাবো, তার জন্য প্রচুর জিনিস, ইনফরমেশন, এবং ইনফরমেশন তার এগেনস্টে আরও অ্যাডিশনাল ইনফরমেশন, কাউন্টার কোশ্চেন্স চাই, এর জন্য পারপ্লেক্সিটি বেটার প্ল্যাটফর্ম, এর জন্য চ্যাট জিপিটি নয়। আমরা যে কোনো জিনিস একটা গুগলের মধ্যে চ্যাট জিপিটি সার্চ করলে যে ইনফরমেশন পাওয়া যাবে, সেটা আমি পারপ্লেক্সিটিতে বেটার পাবো। তারপরে আমি যদি মনে করি কোনো একটা আর্টিকেল আমাকে বানাতে হবে, কোনো একটা ওয়ার্ড ফাইল ভালো বানাতে হবে, কোনো একটা জিনিসকে অ্যানালিসিস করে আমাকে একটা এক্সেল, মানে ধরুন আমার কাছে একটা ডকুমেন্ট এসেছে, সেই ডকুমেন্টে কতগুলো সুন্দর টেবিল আছে, ওগুলোকে কার্টেল করে আমাকে একটা সামারি ভার্সন বানিয়ে দিতে হবে। এটা ক্লড আমার জন্য খুব ভালো করে দেবে। তার মানে আমার ফ্রি ভার্সনেই কিন্তু অনেকগুলো জায়গায় অনেক কিছু করা যাবে, যদি আমি পারপাসটা বুঝে সেগুলোকে ইউজ করি। তার মানে সবকটাগুলি আমাকে ইউজ করতে হবে। আজকের দিনে এরকম ধরনের বেশ কিছু ইনফরমেশন রিসার্চ ওরিয়েন্টেড, যেমন পারপ্লেক্সিটি বললাম, গ্রকেও খুব সুন্দর হবে। তার মানে সবকটা প্ল্যাটফর্মকে আমাকে ইউজ করতে, যেমন ধরুন আমি একটা অনলাইন কোনো ট্রেনিং প্রোগ্রামে আছি, সেখান থেকে কোনো নোট নিতে হবে, তো নোট টেকারের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যাডব ফায়ারফ্লাই বলে একটা প্ল্যাটফর্ম আছে। মানে ওটাকে যদি আমি অ্যাড করবো, ও নোটের ওরা রেকর্ডটা নেবে এবং পরবর্তীকালে ওটাকে ট্রান্সক্রাইবও করে দেবে। যেমন ধরুন লুম বলে একটা প্ল্যাটফর্ম আছে, যে আমাদের পুরো সেশনটা অটোমেটিক রেকর্ড করে দিতে পারে। তো এরকম ধরনের যেমন এনএ10 এর কথা আমি বললাম। তারপর আমাদের ক্রিয়েটিভের জন্য অ্যাডব ক্রিয়েটিভ ক্লাউড যেমন আছে, তেমন আমরা ক্যানভার কথা বলেছি। ক্যানভাতে শুধু ইমেজ বানানো যায় তা নয়, ক্যানভাতে সুন্দর প্রেজেন্টেশন বানানো যায়, ক্যানভাতে ভিডিও বানানো যায়, ক্যানভাতে খুব সুন্দর ডকুমেন্ট বানানো। আমি তো দেখি আজকের দিনের বাচ্চারা, আমার ছেলে মেয়েকে দেখি, তারা ক্যানভা দিয়েই প্রেজেন্টেশন বানাচ্ছে। তো এই টুলগুলো ইউজ করলে কিন্তু আমরা খুব যদি মিনিংফুলি আমরা নিজেদের কাজটা শুধু করতে পারবো তাই নয়, এখান থেকে যেটা বললাম, চাকরি পড়াশোনা করতে করতে ছোটোখাটো কাজ অনলাইন বাড়িতে বসে করার চেষ্টা করবো, যে তাতে এক হচ্ছে পকেট মানি আর্নিং হবে, আমার একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স তৈরি হবে, আমি সেটা আমার পোর্টফোলিওতে অ্যাডও করবো যে এই ধরনের কাজ আমি করেছি, এই হচ্ছে আমার টেস্টিমোনিয়াল। এবং অবভিয়াসলি সে অন্য যে এই ধরনের কাজের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করেনি বা তৈরি হয়নি, তার থেকে সে সবসময় জব মার্কেটে অনেক হেড থাকবে, অনেকটা এগিয়ে থাকবে, এবং সেই ধরনের লোকে আপনারাও যেমন ইনস্টাগ্রাম যারা ইনফ্লুয়েন্সার যারা করছেন, আজকের দিনে কত প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ইনশর্টসে আমার মেয়ে দেখি ইনশর্টসে কি সমস্ত বানাচ্ছে, ফিল্মোরাতে কি সমস্ত বানাচ্ছে। মানে পুরোনো দিনের মতো নেই। আজকের দিনে ফটোশপে আমাকে আর ইমেজ বানাতে হয় না, অ্যাডব প্রিমিয়ারের মতো টুল আমার দরকার নেই আজকের দিনে। আগের দিনে আমি বলছিলাম, আমরা যেমন আপনাকে বললাম, ক্রিয়া বলে একটা টুল দেখছিলাম, ফ্যান্টাস্টিক ভিডিও তৈরি হচ্ছে। আমরা 11 ল্যাবস বলে একটা টুল আছে, এখানে ভয়েস ওভার তৈরি হচ্ছে। suno.com-এ ভয়েস ওভার তৈরি হচ্ছে। মানে দুনিয়া পাল্টে গেছে। মানে রাদার আমরা যখন কর্পোরেটের ক্ষেত্রে কাজ করি, যেমন এমন ধরনের টুল আছে, ও কি করছে, মানে আমি ধরুন চাই ইউএসএর এই ডোমেনে কোনো একটা কাস্টমার সার্চ করতে চাই, ওই টুলটা আমার হয়ে খুঁজছে, খুঁজে সেই কাস্টমারকে লিঙ্কডইন রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাকে মেল পাঠাচ্ছে, আমি যদি ভয়েস দিয়ে ট্রেন করে দিই, সে আমার হয়ে ফোনও করে দিচ্ছে, দিয়ে 2000 লোককে ঘুরে পেতে আমার কাছে 20টা কাস্টমার নিয়ে এলো, তুমি এর উপর কাজ করো, আমি তার উপর কাজ করবো। অনেক ইজি হয় একদম। একেবারে লাস্ট, এই ফিউচার অফ এডুকেশন এবং এআই ইম্প্যাক্ট যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের যে পুরো বিষয়টা, এবং সেই সঙ্গে অবশ্যই জব তো রিলেটেড, একটা অ্যাডভাইস, সিঙ্গল অ্যাডভাইস, এটা খুব ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস, আর সিঙ্গল অ্যাডভাইস ফর প্যারেন্টস। সিঙ্গেল অ্যাডভাইস স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার সকলের জন্যই, যে আমাদেরকে
এআই যে একটা মোমেন্টাম এসেছে, সেখান থেকে আমাকে দূরে সরে থাকলে চলবে না, আমাকে অ্যাডপ্ট করতে হবে, আমাকে শিখতে হবে, সঙ্গে আমার ক্রিয়েটিভ মাইন্ডসেট, কগনিটিভ চিন্তাভাবনাকে আমাকে ইগনাইট করতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেটার জন্য পদ্ধতি, প্রসেস প্রত্যেকে নিজের মতো করে ইভলভ করবেন, কিন্তু আলটিমেটলি মোটিভ হচ্ছে এআই এর মোমেন্টামে থাকতে হবে, আমাদের হিউম্যান এবিলিটিসগুলোকে নার্চার করতে হবে, সেগুলোকে শাইন করাতে হবে। একদমই, মানে পাল্টে যাওয়া দুনিয়ার সঙ্গে নিজেকেও পাল্টে নিতে হবে। এবং যেটা বারবার সবাই ভুল করে থাকে, যে টেকনোলজি আর ক্রিয়েটিভিটির মধ্যে সবসময় মানুষ মনে করে যে একটা বিরোধ আছে, কিন্তু আসলে তা নয়। আসলে পাশাপাশি হাত ধরেই তারা হাঁটে এবং সেই জায়গাটা তৈরি করতে হবে। তাহলেই মনে হয় এই এডুকেশন থেকে শুরু করে এবং পরবর্তীকালে যে এমপ্লয়মেন্ট, সেটা অনেক সবার ক্ষেত্রে সহজ হয়ে উঠবে। শুধুমাত্র যারা চাকরি পেতে চান তারা নয়, যারা চাকরি দিতে চান তাদের জন্য ওই যে গ্যাপটা, সেটা মিটবে। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং আশা করবো যারা পর্দার উপরে ছিলেন তারাও প্রত্যেকে অনেক সমৃদ্ধ হয়েছেন, এবং আমরা আরো ভবিষ্যতে আরো অন্যান্য সাবজেক্ট নিয়ে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ। একদম, নমস্কার। পাদ পরিচয় এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, তার সঙ্গে লাইক আর শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন পাদ পরিচয়। নতুন নতুন বিষয়ের সঙ্গে নিজেদেরকে পরিচিত করে তুলুন।